হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে চলেছি ফুড এশিয়া 2024-এর যে কোশ্চেন অর্থাৎ পরীক্ষাটা হয়েছিল তার সেশন 6-এর ম্যাথসের প্রত্যেকটা কোশ্চেন আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল সলিউশন করব। এর আগে আমরা সেশন 1 থেকে 5 পর্যন্ত 50টা করে কোশ্চেন মানে হচ্ছে 5-25 200-250টা কোশ্চেন আমরা সলিউশন করেছি। সেগুলো তুমি শিফট ওয়াইজ প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। তো আজকে আমরা শুরু করব শিফট 6 অর্থাৎ সেশন 6-এর ফার্স্ট কোশ্চেন। তো প্রথম কোশ্চেন কী বলেছে দেখো, এই কোশ্চেনটি দিয়েছে অ্যালজেব্রা থেকে, যেখানে আমাদেরকে উপরে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, তার সাথে আরেকটা টার্ম মাল্টিপ্লাই করা আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। যে এই যে টার্মটা পুরোটা আছে সেটা থেকে আমরা সিম্পলিফাই করে আমাদের ভ্যালু কোনটা আসবে অ্যাট লাস্ট সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে উপরে এবং নিচে টার্ম যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস মাইনাস 5 আর উপরেও আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5। আর আমরা জানি উপরে যদি একই টার্ম থাকে তাহলে সেগুলো আমরা একে অপরের সাথে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আমাদের শেষ পর্যন্ত কী কী টার্ম থাকলো, আমাদের টার্ম থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 এবং নিচে টার্ম আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো এই যে উপরে এবং নিচে যে দুটো টার্ম পেলাম সেগুলো আমরা প্রথমে মিডিল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মাঝের যে টার্মটা আছে সেটাকে আমরা এমন সংখ্যাতে ভাঙবো যাতে সেই সংখ্যা দুটির গুণফল 6 হয় এবং সেই সংখ্যা দুটির যোগফল বা বিয়োগফল মিডিলের সহগের সাথে সমান হয়। তো এইটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে প্রথম টার্ম যেটা আমরা করবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 যেটা আছে, তাহলে 6কে এমন একটা সংখ্যাতে ভাঙতে হবে তাদের অন্তর বা মাইনাস বিয়োগফল হবে 1 কেন, কেননা এখানে এক্সের সহগ আছে 1, কিছু না মানে 1 থাকে সহগ। তাহলে এখানে দেখো এইটাকে যদি আমরা লিখি তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 এরকম করে লিখতে পারি। তাহলে মাইনাস 3x থেকে যদি আমরা প্লাস 2x মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাই, মাইনাস এক্সই পাই এবং 3 এবং 2 মাইনাস করলে আমরা পাই কত 6। তাহলে এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা সঠিক হয়েছে। তাহলে এখানে প্রথম যে দুটি টার্ম আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x থেকে আমরা যদি x কমন নিই তাহলে প্রথমে থাকে x মাইনাস 3 প্লাস পরের যে দুটো টার্ম অর্থাৎ 2x মাইনাস 6 থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে এখানে কী পাবো দেখো, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 2 কমন নিলে এখানে পাবো আমরা x মাইনাস 3। তাহলে এখানে x মাইনাস 3 দুই জায়গাতে কমন এসছে। তাহলে আমরা যদি x মাইনাস 3 কমন নিই তাহলে x মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই কত হয় x আর সেকেন্ড টার্মের প্লাস 2। তাহলে আমরা এক্সের স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার মাইনাস 6 এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6-এর আমরা ভ্যালু পেলাম x মাইনাস 3 আর x প্লাস 2। এবার আমরা এই টার্মটার যদি ফ্যাক্টর করার চেষ্টা করি তাহলে এখানে দেখো 4xকে যদি আমরা 3x মাইনাস x হিসেবে লিখি তাহলে দেখো এক্সের স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তাহলে 3x আর x 4x হয় আর 3 আর এক্সের সহগ 1, তাহলে 3 আর 1 মাল্টিপ্লাই করলে আমাদের 3 থাকে। তাহলে এটাও সঠিক হয়েছে। তাহলে এখান থেকে একই রকমভাবে যে প্রথম দুটি টার্ম থেকে যদি আমরা x কমন নিই তাহলে এখানে থাকে x মাইনাস 3। এবার লাস্টের যে টার্মটা আছে সেখান থেকে যদি আমরা দেখো 1 কমন নিই তাহলে এখানে আমাদের থাকে x মাইনাস 3। এবার দেখো x মাইনাস 3 দুটো টার্মের মধ্যে কমন আছে, তাহলে x মাইনাস 3 আমরা আবার কমন নেব আর আমাদের থাকে কি প্রথম টার্মে হচ্ছে x আর পরের টার্মে হচ্ছে মাইনাস 1, তাহলে x মাইনাস 1। এবার আমাদেরকে কী বার করতে বলেছিল, তো প্রথমে আমাদের উপরে ছিল x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে এই যে ভ্যালুটা পেয়েছি অর্থাৎ x মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই x প্লাস 2। তাহলে এই ভ্যালুটা আমাদের উপরে হবে যেহেতু তার প্যারেন্ট টার্মটা আমাদের উপরে ছিল। তাহলে যে আমাদের টোটাল যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা কত হবে, এইটার মানটা হবে উপরে। তাহলে এটার ভ্যালু আমরা কত পেয়েছি x মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই x প্লাস 2। এবার আমাদের নিচে কোনটা হবে, নিচে হবে আমাদের এক্সের স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এর টার্মটা, কেননা আমাদের এই টার্মটা আর এই টার্মটা তো আগেই ক্যান্সেল আউট হয়ে গেছে, তার জন্য এইটার ভ্যালু আমরা কত পেয়েছি x মাইনাস 3 মাইনাস ইন্টু x মাইনাস 1। এইটা হবে আমাদের আসল যে ভ্যালুটা, এইটা আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করে বার করতে হলো। এবার আমরা দেখব যে এখান থেকে আমরা কতটা সিম্পলিফাই করতে পারি। এবার দেখো একই রকমভাবে আমাদের একই টার্ম যেহেতু উপর নিচে থাকলে কেটে যায়, তার জন্য আমাদের x মাইনাস 3 আর x মাইনাস 3 যদি কাটে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উপরে x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3। তো এইটা আমাদের কোন অপশানে আছে, এটা আমাদের অপশান নাম্বার বিতে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কোশ্চেন নাম্বার 1-এর ক্ষেত্রে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্সের সিরিজ দেওয়া আছে, সেই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্সের মান কত হবে। তো এখানে বাংলায় বুঝতে হলে কোশ্চেনটা ইংলিশে দেখবা। একটা আমাদেরকে স্যাম্পেল দেওয়া আছে, সেট নাম্বার অফ সেট দেওয়া আছে, যেখানে আমাদেরকে বলেছে মোড অফ ডেটা, মানে যে ডেটাগুলো আমাদের কালেক্ট করা আছে সেই ডেটাগুলোর মোড দেওয়া আছে আমাদেরকে 15 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদেরকে এক্সের ভ্যালুটা বার করতে বলেছে। তো আমরা জানি কোনো আমাদেরকে ডেটা যদি দেওয়া থাকে তাহলে তার মোড হয় যেই টার্মটা আমাদের সব থেকে বেশি থাকবে, অর্থাৎ
এই যে আমাদের যে টার্মটা বা সিরিজটা দেওয়া আছে সেখানে আমাদের 15 মোড দেওয়া আছে, অর্থাৎ সংখ্যাগুরু মান 15 দেওয়া আছে। তার মানে এখানে আমাদেরকে 15টা লার্জেস্ট টাইম, অর্থাৎ 15টা সবথেকে বেশি বার আমাদের এখানে থাকতে হবে। তাহলে আমরা দেখব যে অঙ্কটাতে আমাদেরকে কি বলা আছে। তাহলে আমাদের প্রথমে যদি আমরা ভ্যালু, অর্থাৎ যে স্যাম্পল ভ্যালুগুলো দেওয়া আছে এবং তাদের ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে টোটাল কতবার সেই নাম্বারগুলো আছে, তাহলে সেটা যদি দেখার চেষ্টা করি তা আমাদের টোটাল নাম্বার কটা আছে দেখো। যদি ছোট থেকে বড় আকারে লিখি তাহলে আমাদের এখানে 14 আছে, তারপর আছে 15, 16, 17, 19 এবং শেষে আমাদেরকে একটা এক্স দেওয়া আছে। তাহলে 14 কবার এসছে দেখো, 14 এসছে একবার, 15 এসছে দুইবার, 16 এসছে দুইবার, 17 এসছে দুইবার, 19 এসছে একবার এবং এক্স এসছে একবার। এবার এখানে আমাদেরকে বলা আছে সংখ্যাগুরু মান এবং মড আমাদেরকে দেওয়াই আছে, সেটা হচ্ছে 15 বলে দেওয়া আছে। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে মোডের সংজ্ঞা হয় যে টার্মটা বা যে সংখ্যাটা আমাদের কোনো সংখ্যা শ্রেণীর মধ্যে সবথেকে বেশি বার থাকে সেটা আমাদের মড হয়। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদেরকে যে সিরিজটা আমরা পেলাম সাজিয়ে ভ্যালু এবং তাদের ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি মানে যে কতবার আছে। তাহলে এখানে 15 হচ্ছে দুবার আছে, 16 হচ্ছে দুইবার আছে এবং 17ও দুবার আছে। তাহলে এখান থেকে আমাদের তিনটে সংখ্যায় মড হওয়ার কথা, কিন্তু আমরা জানি যে যেটা সবথেকে বেশি থাকবে সেটা আমাদের মড হয়। তার মানে আমাদেরকে এমন একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে 16 এবং 17 যে দুবার করে আছে সেই দুবারের থেকে নিশ্চয়ই 15টা আরও বেশি আছে, তার জন্য 15টা আমাদের এখানে সংখ্যাগুরু মান বা মড হয়েছে। তাহলে 15কে অ্যাটলিস্ট 3বার থাকতে হবে, মানে দুবার থাকলে তো এদের সাথে সমান হয়ে যাচ্ছে, আমরা সেটাকে মড হিসেবে কনসিডার করতে পারছি না। তাহলে 15কে আমাদের অ্যাটলিস্ট 3বার থাকতে হবে, তাহলে সেটা আমরা একটা এই যে নাম্বার সিরিজটা আছে সেটার আমরা মোড হিসেবে ক্যালকুলেশন ধরতে পারি। তাহলে 15 যদি আমরা এক্সের জায়গাতে যদি 15 বসাই, অর্থাৎ এক্সের ভ্যালু যদি 15 হয় তাহলে এখানে 15 টোটাল ভ্যালু কত হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত হবে, 3 হবে। তাহলে 15 ফ্রিকোয়েন্সি যদি 3 হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এই যে শ্রেণীটা দেওয়া আছে সেটার মোড বা সংখ্যাগুরু মান হবে 15। তাহলে এখানে আমাদেরকে এক্সের ভ্যালু বার করতে বলেছে, তাহলে এখানে আমাদের পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এক্সের ভ্যালু আমাদের 15 হলে তবেই আমাদের এখানে সংখ্যাগুরু মান 15 হবে। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন এই চৌবাচ্চায় যদি 21 সেমি ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে, এইটা আমাদেরকে বার করতে বলেছে। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে এখানে কয়েকটা জিনিস, ছোট ছোট জিনিস আছে, সেগুলো বুঝে আমাদেরকে ক্যালকুলেশনটা খুব ঠান্ডা মাথায় করতে হবে। তো এখানে আমরা যদি একটা চৌবাচ্চা যদি কনসিডার করি, তার হাইট বা গভীরতা আমাদেরকে দেওয়া আছে 6 ডেসিমিটার এবং বলেছে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ আছে। তাহলে আমাদের হাইট যদি 6 ডেসিমিটার হয় তাহলে তার অর্ধেক মানে কত, 6/2 মানে হচ্ছে 3 ডেসিমিটার হচ্ছে আমাদের জলপূর্ণ থাকবে। তো এইটা যদি টোটালটা যদি 6 হয় তাহলে আমরা যদি ধরি যে অর্ধেকটা জলপূর্ণ আছে, অর্থাৎ জলপূর্ণ কতটা আছে মানে হচ্ছে 3 ডেসিমিটার। এতটুকু পরিষ্কার হয়েছে। এবার বলেছে যে আমাদের যখন জলপূর্ণ অর্ধেক থাকবে তখন টোটাল যে জলের ভলিউম সেটা কত হবে। তো এখানে ভালো করে লক্ষ্য করো যে আমাদের বলা আছে যে ট্যাঙ্কটি বা চৌবাচ্চাটি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে একটা কিউবয়েড বা আয়তঘন। তাহলে আয়তঘন ফর্মুলা আমরা জানি, আয়তনের ফর্মুলা জানি আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 21 গুণিত 11 গুণিত হচ্ছে তার হচ্ছে হাইট। এবার হাইটটা আমরা 3 নিচ্ছি কারণ আমরা টোটাল যে জলটা আছে সেই জলটার আয়তনটা বার করছি, তার জন্য এখানে আমরা 3 নিয়েছি। এইটা পেলাম আমরা টোটাল জলের হাইট। এবার বলেছে যে লোহার গোলক ডোবানোর পরে কত সেন্টিমিটার বা কত ডেসিমিটার জল উপরে উঠবে। তাহলে আমরা যদি ধরি যে x ডেসিমিটার জল উপরে উঠবে তাহলে জল ওঠার পরে টোটাল আমাদের হাইট কত হবে, 3 + x ডেসিমিটার হবে। তাহলে জল যখন উঠে যাবে উপরে তখন তার আয়তন কত হবে, আয়তন হবে 21 × 11 × 3 + x। এতদূর বোঝা গেছে যে আমাদের প্রথমে জলের যে আয়তন সেটা থাকবে 21 × 11 × 3। তারপরে জল যখন আমাদের বলগুলো যখন ফেলা হবে তখন জল কিছুটা উপরে উঠবে, তখন আমাদের জলের আয়তন হবে এইটা। এবার জলের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে কিসের জন্য, বৃদ্ধি পাচ্ছে কেননা আমরা সেখানে 21টি লোহার বল ফেলেছি। এবার যে লোহার বলগুলির যে আয়তন টোটাল আয়তন হবে সেগুলো আমাদের এই যে জলের আয়তন বাড়লো সেই আয়তনটার সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 21টি যে লোহার গোলক তাদের হচ্ছে ব্যাস কত দেওয়া আছে, 21 সেন্টিমিটার। তাহলে 21 সেন্টিমিটারকে যদি আমরা ডেসিমিটার করতে চাই তাহলে 21 / 10 করতে হবে। সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসতে হলে 10 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এটা আমরা পাবো কত, 2.1 ডেসিমিটার হচ্ছে প্রত্যেকটা বলের ব্যাসার্ধ। এবার আমাদেরকে দেখতে হবে যে 100টা বলের আয়তন কত হবে। তাহলে প্রথমে যদি আমরা ইকুয়েশন ফর্ম করে সলিউশনটা করতে চাই তাহলে কী হবে দেখো, আমাদের টোটাল যে বল ফেলার পরে যে আয়তনটা হবে সেটা মাইনাস বল ফেলার পর আয়তন হবে 21 × 11 × 3 + x। এটার সাথে যদি আমরা আসল যে আয়তন আমাদের জলটা ছিল সেটা যদি মাইনাস করি, অর্থাৎ 21 × 11 × 3, এটা যদি মাইনাস করি তাহলে আমরা এটা পাওয়ার কথা কি, 100টা লোহার গোলকের আয়তন। তাহলে একটা লোহার গোলকের আয়তন কত হয়, 4/3
পাই পাই মানে আমরা জানি যে 22/7, তাহলে এখানে 22/7 যদি বসাই, আর আর কিউব মানে আমরা পেলাম 2.1 ডেসিমিটার, তাহলে এখানে 2.1 ডিভাইডেড বাই 2, এটা যেহেতু ব্যাস বলা ছিল তাহলে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, এটার হচ্ছে কিউব। আর আমাদেরকে বলা ছিল টোটাল 100টা লোহার গোলক, তাহলে এইটা পেলাম আমরা একটা লোহার গোলকের আয়তন, তাহলে টোটাল 100টা লোহার গোলকের আয়তন কত হবে, এটাকে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 100 দিয়ে। এতদূর বোঝা গেছে। এবার দেখো বাম দিকে যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ 21 মাল্টিপ্লাইড বাই 11 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস এক্স, এই যে টোটাল যে পার্টটা আছে সেটা থেকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের দেখো 21 মাল্টিপ্লাইড বাই 11 মাল্টিপ্লাইড বাই 3, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, তাহলে এই পার্টটা আর এর সাথে যে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো সেই পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের বাদিকে থাকে 21 মাল্টিপ্লাইড বাই 11 মাল্টিপ্লাইড বাই এক্স, এই পার্টটা থাকে। আর আমাদের বাম দিকে কী থাকে দেখো, সরি ডান দিকে কী থাকে দেখো, ডান দিকে থাকে 100 মাল্টিপ্লাইড বাই 4/3, তাহলে এখানে থাকে 22/7, আর এদিকে থাকে 2.1 ডিভাইডেড বাই 2 তার হচ্ছে কিউব। তাহলে এটা যদি আমরা এবার কাটাকাটি করার চেষ্টা করি তাহলে পরের পৃষ্ঠায় করলে কী হবে দেখো, আমাদের টোটাল সমীকরণটা ছিল 21 মাল্টিপ্লাইড বাই 11 মাল্টিপ্লাইড বাই এক্স ইজ ইকুয়াল টু 100 মাল্টিপ্লাইড বাই 4/3, আর পাই মানে ছিল 22/7, আর 20, এখানে দেখো 2.1 ডিভাইডেড বাই 3 তার কিউবকে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে এখানে 2.1 এভাবে লিখতে পারি। এবার যে 2.1 যে আমরা দুবার লিখলাম না, তার জন্য আমরা কী লিখতে পারি, নিচে তার দশমিক তুলে দিলে 100 লিখতে পারি। তাহলে 100 আর 100 যদি কাটে, তারপরে এবার আমরা কাটাকাটি করবো। দেখো বাদিকের 21 দিয়ে ডান দিকের একটা 21 কাটে, তারপরে নিচে দেখো 3 আর সাথে হয় 21, তারপরে উপরে একটা 21 কাটে, আর নিচে 2 এবং 2 গুণ করলে হয় 4, তাহলে উপরে একটা 4 কাটলো। আর বাম দিকের 11 দিয়ে যদি উপরের আমরা 22কে কাটি তাহলে এখানে হয় 2, আর এই 2 দিয়ে নিচের 2 যদি কাটি তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু সবশেষে কী পাই, 2.1 শুধু পড়ে থাকে। তাহলে 2.1 ডেসিমিটার, অর্থাৎ এক্সের ভ্যালু আমরা পেলাম 2.1 ডেসিমিটার। এই এক্সের ভ্যালুটা কি, এক্সের ভ্যালুটা ধরেছিলাম আমরা জলটা কতটা উপরে উঠবে, তাহলে জলতল কত উপরে উঠবে, এটা হবে 2.1 ডেসিমিটার, যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। তো এই অঙ্কটা আমরা সিম্পল যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্টটা জানি, অর্থাৎ M1 D1 H1 ডিভাইডেড বাই W1 মানে হচ্ছে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু M2 D2 H2 ডিভাইডেড বাই W2, যে বেসিক কনসেপ্টটা সেটা দিয়ে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে 5 অশ্বক্ষমতা যুক্ত, তাহলে উপরে হবে 5, আর আওয়ার কত দেওয়া আছে 8 ঘন্টা, এটা হচ্ছে টোটাল কাজ করে কত আমাদের 36,000 লিটার জল তোলে, তাহলে নিচে হয়ে যাবে 36,000 ইজ ইকুয়াল টু দেখো 7 অশ্বক্ষমতা যুক্ত পাম্প মানে 7 মাল্টিপ্লাইড বাই কত ঘন্টা লাগবে, তাহলে এখানে আমাদের ঘন্টাটা যদি এক্স ধরি ডিভাইডেড বাই কত কাজ করে 63,000 লিটার জল তোলে। তাহলে এখানে দেখো নিচের 3টে শূন্য আর বাম দিকের 3টে শূন্য যদি কাটি তাহলে এখানে দেখো 7 দিয়ে যদি 63কে কাটি তাহলে এখানে আমরা পাই 9, আর 9 দিয়ে যদি 36কে কাটলে পাই 4, আবার 4 দিয়ে যদি 8কে কাটি তাহলে এখানে পাই আমরা 2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে এখানে আমরা পেয়ে যাবো 10 ঘন্টায় সেই পাম্পটি 63,000 লিটার জল উপরে তুলতে পারবে। তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 এর মধ্যমা যদি 24 হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এর আগে আমরা স্ট্যাটিস্টিক্স থেকে একটা কোশ্চেন দিয়েছিল, সেটা সলভ করেছি, সেটা ছিল আমাদেরকে মোট দেওয়া ছিল, সেখান থেকে এক্সের ভ্যালু বার করতে বলেছিল। আর এই কোশ্চেনটা দেখো আমাদের দিয়েছে মধ্যমা অর্থাৎ মিডিয়ান দেওয়া আছে, সেখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বার করতে বলেছে। তো কোনো আমাদের যদি সিরিজ দেওয়া থাকে তাহলে সেটার মধ্যমা বা মিডিয়ান হয়, যদি আমাদের টোটাল নাম্বার অফ টার্ম যদি এন হয়, এনটা যদি আমাদের অড হয়, অড মানে হচ্ছে 3, 5, 7, 11 হয়, তাহলে আমাদের মাঝের যেই টার্মটা থাকে সেটা হয় আমাদের মিডিয়ান। আর এনটা যদি ইভেন হয়, অর্থাৎ টোটাল নাম্বার অফ টার্ম যদি আমাদের 6টা, 8টা, 12টা এরকম যদি জোড় সংখ্যায় যদি আমাদের টোটাল টার্ম থাকে তাহলে আমাদের যে মিডিয়ানটা হয় সেটা হয় মাঝের দুটো যে টার্ম আমরা পাবো সেই মাঝের দুটো টার্মের আমরা অ্যাভারেজ করে দেবো। অর্থাৎ মাঝের দুটো টার্ম যদি a প্লাস এ এবং বি থাকে তাহলে এ এবং বি এর যে যোগফল সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে আমরা মধ্যমাটা পেয়ে যাব। তো এখানে আমরা দেখবো যে প্রথমে কটা আমাদের টার্ম আছে। তো এখানে আমাদের গুনলে টোটাল টার্ম আমরা পাই 10টা, অর্থাৎ n ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কি, n ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা ইভেন নাম্বার। তাহলে আমাদের যেখানে ইভেন নাম্বার আছে তাহলে আমরা দেখবো মাঝের দুটো টার্ম কোনটা কোনটা আছে। তাহলে এদিকে গেল 4টে টার্ম, এদিকে গেল 4টে টার্ম, মাঝের টার্ম দুটো হচ্ছে x+2 এবং x+4। তাহলে আমাদের মিডিয়ান সমান কত হবে, মিডিয়ান সমান হবে x+2 প্লাস x+4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এইটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে
24। তাহলে এই 2টা যদি এদিকে এসে মাল্টিপ্লাই করি, তাহলে এই হাফটা এদিকে এলে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এইটা কত হয়ে যাবে 24, 2 হয়ে যাবে 48। তাহলে এখানে দেখো এক্স আর এক্স যদি আমরা যোগ করি তাহলে এদিকে পাই 2x ইজ ইকুয়াল টু 48 থেকে কত মাইনাস হবে 4 আর 2 হচ্ছে 6, তাহলে এইটা হবে আমাদের দেখো 42 হবে। তাহলে 42 যদি হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু হবে 42 ডিভাইডেড বাই 2, তার মানে হয়ে যাবে 21, অর্থাৎ এক্সের যে ভ্যালু আমাদের বার করতে বলেছে সেটা মান হয়ে যাবে 21, যেটা আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 6-এ একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা কত হবে সেটা বার করতে বলেছে। তো এই অঙ্কটা আমরা কিচ্ছু করার নেই, শুধুমাত্র সিম্পলিফাই করে আমাদের এক্সের ভ্যালুটা সহজেই বার করে ফেলবো। তো আমরা প্রথমে যেটা আছে 0.8, সেটা যদি আমরা ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে এটা আমরা কত লিখতে পারি, 8/10 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু, ডান দিকে দেখো এটা যদি আমরা যোগ করি 2 প্লাস 0.23, তাহলে এটা আমাদের যোগ করে কত পাবো 2.23 পাবো। তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে এখানে 8 এবং 10কে যদি কাটি 2 দিয়ে তাহলে উপর হবে 4 এবং নিচে হবে 5। তাহলে এই সমীকরণটা আমরা কী লিখতে পারি, এই সমীকরণটা আমরা লিখতে পারি 4/5x প্লাস x/5 ইজ ইকুয়াল টু 2.23। তাহলে এইটা বাদিকে একটা লসাগু করলে লসাগু হয় 5, তাহলে উপরে হবে 4x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2.23। তাহলে উপরে যোগ করলে দেখো 5x, নিচে হয় 5 ইজ ইকুয়াল টু 2.23। তাহলে 5 যদি কাটি তাহলে এক্স থাকে বাদিকে আর ডান দিকে থাকে 2.23, সেটা আমাদের বার করতে বলেছে যে এক্সের ভ্যালুটা কত হবে। তাহলে এক্সের ভ্যালুটা আমাদের 2.23 হবে, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এক ব্যক্তি স্থির জলে 8 কিলোমিটার/ঘন্টা বেগে দাঁড়ায় যদি নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা হয় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তবে ওই স্থানের দূরত্ব কত হবে। তো এখানে আমাদের বোট অ্যান্ড স্ট্রিম থেকে অঙ্কটা দিয়েছে, যেখানে আমাদেরকে বোটের স্পিড দেওয়া আছে এবং এখানে দেখো স্রোতের স্পিড দেওয়া আছে। তারপর আমাদেরকে বলেছে স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে যদি স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে ওই স্থানের দূরত্বটা কত হবে। তো এখানে আমরা সিম্পলি ইকুয়েশনটা ফর্ম করে আমরা অঙ্কটা সলিউশন করতে পারবো। তো এখানে বোটের স্পিড অর্থাৎ বি ইজ ইকুয়াল টু আমাদেরকে কত দেওয়া আছে 8 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের গতিবেগ অর্থাৎ স্ট্রিমের স্পিড এটা দেওয়া আছে আমাদেরকে 3 কিলোমিটার/আওয়ার। তাহলে এই বোটের স্পিড আর স্রোতের স্পিড থেকে আমরা কী লিখতে পারি, স্রোতের অনুকূলে বেগ অর্থাৎ ডাউন স্ট্রিমের বেগ কত হবে বি প্লাস এস, অর্থাৎ বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড মানে 8 + 3 মানে হচ্ছে 11 কিলোমিটার/আওয়ার, এবং স্রোতের প্রতিকূলে অর্থাৎ আপ স্ট্রিমে বেগ হবে কত 8 - 3 মানে এইটা হবে 5 কিলোমিটার/আওয়ার। এবার বলেছে যে আমাদের স্রোতের বিপরীতে যেতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে আমরা টোটাল যে ডিস্ট্যান্স সেটা যদি এ কিলোমিটার ধরি, তাহলে আমাদের এ ডিভাইডেড বাই স্রোতের বিপরীতে যেতে কত স্পিড, স্রোতের স্পিডে হচ্ছে বিপরীতে বা আপ স্ট্রিম হচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা, তাহলে স্রোতের বিপরীতে যেতে সময় লাগবে টোটাল ডিস্ট্যান্স এ ডিভাইডেড বাই তার স্পিড মাইনাস টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই আপ স্ট্রিম ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে যে বেগ সেটা হচ্ছে 11, এই যে সময় অর্থাৎ a/5 যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের স্রোতের বিপরীতে অর্থাৎ প্রতিকূলে সময়, এবং a/11 যেটা পেয়েছি সেটা আমরা পেয়েছি স্রোতের অনুকূলে সময়। তাহলে এদের দুজনের যে ডিফারেন্স সেটা আমাদেরকে বলেছে 3 ঘন্টা, যেহেতু আমাদের স্রোতের প্রতিকূলে বেশি সময় লেগেছে। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করার চেষ্টা করি তাহলে 5 এবং 11 লসাগু করলে পাই 55, তাহলে এখানে আমরা পাবো 11a মাইনাস এখানে আমরা পাবো কত 5a ইজ ইকুয়াল টু পাবো 3। তাহলে এই 55টাকে যদি আমরা ডান দিকে মাল্টিপ্লাই করি তাহলে এখানে লিখতে পারি 3 মাল্টিপ্লাইড বাই 55 হবে, আর এখান থেকে 55টা সরে যাবে। তাহলে এখানে এবার দেখো 11 থেকে যদি 5 মাইনাস করি তাহলে এখানে আমরা পাই 6a ইজ ইকুয়াল টু 3 মাল্টিপ্লাইড বাই 55। তাহলে এখানে 3 দিয়ে যদি 6 কাটি তাহলে এখানে পাই 2। তাহলে আমরা সবশেষে a ইজ ইকুয়াল টু লিখতে পারি, অর্থাৎ যে টোটাল যে ডিস্ট্যান্স সেই দুটো জায়গার মধ্যে, তাহলে এখানে আমরা a ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 55 ডিভাইডেড বাই 2। তাহলে 27 দুগুণে হয় আমরা 54 জানি, তাহলে 27.5 কিলোমিটার হয়ে যাবে আমাদের ওই স্থানের মধ্যে দূরত্ব। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি এবং ডিবি রেশিও দেওয়া আছে 3:1। যদি ইএ ইজ ইকুয়াল টু 3.3 সেন্টিমিটার হবে তবে এসির লেন্থ কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এটা একটা জ্যামিতির অঙ্ক, ভালো করে দেখো যে আমাদেরকে কী বলেছে। তো প্রথমে আমরা যদি একটা ত্রিভুজ এ বি সি আঁকার চেষ্টা করি তাহলে এটা এ বি এবং সি আঁকলাম। তারপর বলেছে এ বি এবং এসি বাহুর ডি এবং ই একটা বিন্দু, তাহলে এ বির ওপর ডি একটা বিন্দু এবং এসির ওপরে ই একটা বিন্দু। তাহলে এটা যদি ই হয় আর এটা যদি ডি হয় তাহলে আমাদেরকে বলেছে যে ডিই ইজ ইকুয়াল টু বিসি, ডিই হচ্ছে এইটা এবং বিসি হচ্ছে এইটা হচ্ছে তাদের মধ্যে প্যারালাল, অর্থাৎ ডিই ইজ ইকুয়াল টু বিসি মানে হচ্ছে আমাদের এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে একই থাকবে। তাহলে এখানে দেখো প্যারালাল বলেছে, আবার আমাদেরকে বলেছে এডি আর
ডিবির যে রেশিও সেটা আছে 3:1। তাহলে এডি মানে কোনটা? এডি মানে এ থেকে ডি পর্যন্ত এবং ডিবি মানে হচ্ছে ডি থেকে বি পর্যন্ত। তাহলে এটা উপরেরটা 3 দেওয়া আছে, নিচেরটা দেওয়া আছে 1 দেওয়া আছে। আবার বলেছে ই এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3.3 সেন্টিমিটার। তাহলে ই এ ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 3.3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদেরকে এসি অর্থাৎ এই যে পুরো লেন্থটা হবে সেটা আমাদের কত হবে সেটা বার করতে বলেছে। তো এই যে ত্রিভুজ যেটা দেওয়া আছে সেটার একটা স্পেশাল ফর্মুলা আছে, সেটা হয় আমাদের এডি অর্থাৎ এ থেকে যে ডি পর্যন্ত যে লেন্থটা হবে সেটা লেন্থ ডিভাইডেড বাই এ বি অর্থাৎ এ থেকে বি অর্থাৎ এই যে পুরো লেন্থটা সেটার যে রেশিও। তাহলে এ ডি ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু কোনটার সাথে সমান হয় না এইটা সমান হয় এ ই অর্থাৎ ডান দিকে এ ই ডিভাইডেড বাই পুরোটা এ সি এর সাথে আমাদেরকে সমান হবে। তাহলে এটা আমাদের হচ্ছে ফর্মুলা বা এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদেরকে কী বার করতে হবে, এ ডি দেওয়া আছে, এ বি দেওয়া আছে আর এ ই দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদেরকে এ সি এর লেন্থটা বার করতে হবে। তাহলে দেখো এ ডি আমাদের কত পেয়েছি, এ ডি দেওয়া আছে 3 আর এ ডি আর বি ডি যদি আমাদেরকে 3+1 দেওয়া থাকে তাহলে টোটাল এ বিটা আমরা কত লিখতে পারি, 3+1 মানে 4 ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু আমাদেরকে এ ই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3.3 ডিভাইডেড বাই এ সি। তাহলে 3 দিয়ে যদি 3.3কে কাটি তাহলে এটা আমরা 1.1 পাই। তাহলে এ সি ইজ ইকুয়াল টু কত পাবো, এ সি ইজ ইকুয়াল টু পাবো 4 মাল্টিপ্লাইড বাই 1.1 তার মানে এইটা পাবো 4.4 সেন্টিমিটার। এইটা হয়ে যাবে আমাদের এসি যেটা লেন্থটা আমাদের বার করতে বলেছিল সেটার দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমাদের 4.4 অর্থাৎ অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 দেখো দিয়েছে আমাদের সিম্পলিফিকেশান থেকে, যেখানে দেওয়া আছে √10 প্লাস √27 √65 √256। তাহলে এখানে এই যে অঙ্কগুলো আছে সেগুলোতে আমাদের সব থেকে শেষে যে রুটটা থাকে অর্থাৎ এখানে যেমন আমাদের 256 আছে সেটার আমরা প্রথমে বর্গমূল করব, তার সাথে পরে একসাথে আমরা এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা অ্যাড করতে করতে আমরা ফাইনাল অ্যান্সার পর্যন্ত পৌঁছাবো। তো আমরা জানি যে 256 হচ্ছে কার বর্গ, তাহলে 256 16 হচ্ছে স্কোয়ার। তাহলে 256কে যদি আমরা বর্গমূল করি তাহলে এর ভ্যালুটা আমরা কত লিখতে পারি, 16 লিখতে পারি। তাহলে 16-র সাথে যদি আমরা 65 অর্থাৎ 65 অ্যাড করি তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের 81 আর 81-এর আমরা যদি বর্গমূল হয় 9 হয়। তাহলে এই 9টা কার সাথে অ্যাড হবে, এই 9টা আমাদের অ্যাড হবে 27-এর সাথে। তাহলে দেখো এই পার্টটা তাহলে 20 √27 প্লাস 9 যদি আমরা করি তাহলে এটা আমাদের কত আসে, √36 হয়। 36 যদি আমরা করি তাহলে এটার বর্গমূল আবার হয়ে যাবে 6। তাহলে এই 6টা কার সাথে অ্যাড হবে, এই 6টা আবার একই রকমভাবে সাইমালটেনিয়াসলি এটা 10-এর সাথে অ্যাড হবে। তাহলে √10 প্লাস 6 তাহলে এটা কত হবে, √16 মানে হয় 4। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের পাড়ায় পুকুর কাটতে হবে 24 জন লোকের, ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এইটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের একদম বেসিক অঙ্ক, যেটা আমাদের M1 মাল্টিপ্লাইড বাই D1 ইজ ইকুয়াল টু M2 মাল্টিপ্লাইড বাই D2 এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাই। তো এইটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা, না লাগে আমরা মুখে মুখে গুণ করে অ্যান্সারটা বলে দিতে পারি। তাহলে এখানে আমাদের 24 জন লোক প্রথমে বলা ছিল, তাহলে 24 মাল্টিপ্লাইড বাই কতদিন সময় লেগেছে, 12 দিন ইজ ইকুয়াল টু আমাদের বলেছে 8 দিনে পুকুরটি কাটতে হবে। তাহলে 8 মাল্টিপ্লাইড বাই আমরা M2 অর্থাৎ কতজন লোক লাগবে সেটাকে যদি x ধরি তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো 8 দিয়ে যদি 24 কাটি তাহলে হয় এটা 3, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 বার হচ্ছে 36। তাহলে আমাদের 8 দিনের পুকুরটি কাটতে 36 জন লোক লাগবে, যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 দিয়েছে ত্রিকোণমিতি থেকে, যেখানে বলেছে sin 43 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই cos 47 প্লাস cos 43 মাল্টিপ্লাইড বাই sin 47 এর মান কত হবে। তো এইটা যারা ত্রিকোণমিতির বেসিক জ্ঞান আছে তারা অ্যান্সার দেখেই বলে দেবে যে এটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ফর্ম্যাট আসছে। তাহলে এইটার ভ্যালু আমাদের 1 হয়ে যায়। তাহলে এখানে আমাদের অপশান হয়ে যাবে বি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তো এইটা যদি আমরা বেসিক দিয়ে করতে চাই অর্থাৎ ভেঙে ভেঙে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে কী হবে, দেখো এখানে sin 43 আছে আর এখানে cos 47 আছে। তাহলে cos 47টাকে আমরা কী লিখতে পারি, দেখো cos 47কে আমরা লিখতে পারি cos 90 মাইনাস 43 লিখতে পারি। আর cos 90 মাইনাস থিটা মানে sin থিটা হয়, তাহলে এখানে sin 43 হয়ে যাবে cos 47 এর মান। একই রকমভাবে এখানে যদি আমরা sin 47কে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে এখানে sin 47কে আমরা লিখতে পারি 90 মাইনাস 43 যদি লিখতে পারি তাহলে এখানে sin 90 মাইনাস থিটা মানে হয়ে যায় cos থিটা, তাহলে এখানে cos 43 হবে। তাহলে এখানে আমরা দেখো কী পেলাম, প্রথম যে ইকুয়েশনটা ছিল সেখানে হচ্ছে sin 43 আর এই cos 47 মান পেয়েছি sin 43। তাহলে প্রথমে আমরা পেলাম কত, sin স্কোয়ার 43 হচ্ছে প্লাস পরের যে পার্টটা আছে অর্থাৎ cos 43 আর এইটার ভ্যালু আমরা cos 43 পেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি cos স্কোয়ার 43। তাহলে এখানে sin স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43 এটা কোন ফর্মেট আসছে না, এটা আসছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এখানে আমরা থিটার মান যদি 43 বসাই তাহলে এখানে আমরা পেয়ে যাবো ভ্যালুটা, অ্যান্সারটা হয়ে যাবে 1, যেটা আমাদের অপশান নাম্বার
বি দেওয়া আছে। এরকমভাবেই আমাদের সাইন এবং কসের ভ্যালু যে 1টা পেলাম সেটা আমাদের ত্রিকোণমিতিতে 3টে ফর্মুলা থাকে, সেটা তোমরা জেনে রাখো। একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, আর একটা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একটি বহুভুজের 5টি অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে আমাদেরকে, প্রত্যেকটা 172 ডিগ্রি করে, এবং অপর অন্তঃকোণে প্রতিটির পরিমাণ দেওয়া আছে 160 ডিগ্রি করে। তাহলে বহুভুজের টোটাল যে বাহুর সংখ্যা অর্থাৎ নাম্বার অফ সাইডস কটা হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো একটা আমরা যে কোনো ধরো পলিগন বা বহুভুজ যদি নিই, ধরো এই পলিগনটা নিলাম, সেটার হচ্ছে 6টা সাইড। তো এখানে আমরা অন্তঃকোণ এবং বহিঃকোণ বলতে কী বুঝি? তো এই যে অ্যাঙ্গেলটা আমরা দাগটা দিলাম, সেইটা ভেতরের যে অ্যাঙ্গেলটা আছে এইটা যেটা শেড করলাম সেইটা, এবং বাইরের যে অ্যাঙ্গেলটা সেইটা হচ্ছে, বাইরেরটা হচ্ছে আমাদের বহিঃকোণ এবং ভেতরেরটা হচ্ছে আমাদের অন্তঃকোণ। আর বহিঃকোণ অর্থাৎ এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্লাস অন্তঃকোণ অর্থাৎ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যে যোগফল সেটা আমাদের টোটাল হয় 180 ডিগ্রি। এবার এইটা আমাদেরকে বলেছে যে 5টি যে বাহু ছিল সেই 5টি অন্তঃকোণের প্রতিটির মান আছে 172 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের মান যদি 172 ডিগ্রি হয় তাহলে বহিঃকোণের মান কত হবে? 180 মাইনাস 72, তার মানে এইটা পেয়ে যাবো আমরা প্রতিটি বহিঃকোণের মান 8 ডিগ্রি করে। এবং তারপরে দেখো আবার কয়েকটা বাহু আমাদেরকে দেওয়া আছে, সেখানে কটা বাহু সেটা আমাদের সংখ্যাটা বলা নেই। সেখানে বলেছে প্রতিটি অন্তঃকোণের পরিমাণ যদি 160 ডিগ্রি হয় তাহলে এই ক্ষেত্রে প্রতিটি বহিঃকোণের পরিমাণ কত হবে? 180 মাইনাস 60, মানে এখানে হয়ে যাবে 20 ডিগ্রি। এবার আমাদেরকে বলেছে যে প্রতিটি বহুভুজের যে আমাদের অন্তঃকোণ এবং বহিঃকোণের মানগুলো পেলাম, সেই যে বহিঃকোণগুলোর প্রত্যেকটা অর্থাৎ টোটাল কটা বাহু আছে সেটা আমাদেরকে বার করতে বলেছে। যদি আমরা টোটাল বাহু যদি n ধরি, অর্থাৎ পলিগনটির n সংখ্যক বাহু আছে, তাহলে প্রথমে দেখো 5টি অন্তঃকোণ মানে আমরা বলতে পারি যে 5টি বাহু। তাহলে এখানে যদি আমাদের 5টি বাহু চলে যায়, তাহলে 5টি বাহুর টোটাল যদি আমাদেরকে একটির অন্তঃকোণের বহিঃকোণের মান যদি 8 ডিগ্রি করে হয়, তাহলে 5টির বহিঃকোণের মান কত হবে? 5 × 40 ডিগ্রি হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো টোটাল আমাদের যদি বাহুর সংখ্যা n হয় তাহলে n-5 বাকি বাহুর সংখ্যা হয়, এবং বাকি একটি বহিঃকোণের সংখ্যা যদি 20 ডিগ্রি হয় তাহলে n-5 বাহুর অন্তঃকোণের বহিঃকোণের পরিমাণ কত হবে? n-5 মাল্টিপ্লাইড বাই 10 মাল্টিপ্লাইড বাই 20। এই যে টোটাল আমরা বহিঃকোণের পরিমাণটা পেলাম সেইটা হয় আমাদের টোটাল একটি বহুভুজের ক্ষেত্রে টোটাল বহিঃকোণের সমষ্টি হয় আমাদেরকে ক্ষেত্রে 360 ডিগ্রি। তাহলে এইটা সমান আমরা পাবো 360। তাহলে এখানে 40 প্লাস 20 n মাইনাস 100 ইজ ইকুয়াল টু আমরা পাবো 360। এবার এখান থেকে দেখো 20 n ইজ ইকুয়াল টু এখান থেকে 60 ওইদিকে গিয়ে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাই 420। তাহলে n ইজ ইকুয়াল টু এটা কত পাই? 2 দিয়ে 0 কাটে, 2 দিয়ে 42 কাটলে পাই 21। তাহলে n ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 21, যেটা হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। অর্থাৎ এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3:4 হয় এবং রম্বসের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার হয়, তবে রম্বসটির পরিসীমা কত হবে সেক্ষেত্রে আমাদেরকে বার করতে বলেছে। এখানে আমাদের কয়েকটা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলা হচ্ছে, যদি আমাদের রম্বসের কর্ণ দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ ইন্টু d1 d2, যেখানে d1 এবং d2 হচ্ছে আমাদের রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে এইটা হলো আমাদের ক্ষেত্রফলের যে ফর্মুলা কর্ণ দেওয়া থাকলে, এবং এই কর্ণ আমাদেরকে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কর্ণ পাবো। তাহলে কর্ণ যখন দেওয়া থাকবে তখন আমাদের পরিসীমার যে ফর্মুলা অর্থাৎ p ইজ ইকুয়াল টু যদি পরিসীমা ধরি তাহলে এই ফর্মুলাটা হয় 2 ইন্টু আন্ডাররুট d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। অর্থাৎ কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আমাদের এটা হয় এরিয়ার ফর্মুলা, এবং কর্ণ দেওয়া থাকলে এইটা হয় আমাদের পেরিমিটার অর্থাৎ পরিসীমার ফর্মুলা। তাহলে কোশ্চেনে আমাদেরকে দেওয়া আছে কর্ণ দুটির অনুপাত 3 এবং 4। তাহলে এখানে আমাদেরকে একটি কর্ণ যদি 3x এবং অপর কর্ণ যদি 4x ধরি, তাহলে প্রথম যে ফর্মুলা অর্থাৎ ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা অনুযায়ী আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু 3x মাল্টিপ্লাইড বাই 4x ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 54 বর্গ সেন্টিমিটার। তাহলে এইটা ইজ ইকুয়াল টু 54 লিখতে পারি। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে x ইজ ইকুয়াল, এখানে দেখো x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? 2 দিয়ে 4কে কাটলে 2, আর এখানে পাই 54কে 2 দিয়ে কাটলে পাই 27, আর 3 দিয়ে 27কে কাটলে পাই আমরা 9। তাহলে x এর ইজ ইকুয়াল টু x স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেলাম 9। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? x ইজ ইকুয়াল টু 3। তাহলে x ইজ ইকুয়াল টু যখন 3 পেলাম তখন কর্ণ দুটোর যে দৈর্ঘ্য সেটা কত পাবো? এটা 3 হবে 9, আর এটা হবে 3 4 12, অর্থাৎ একটি কর্ণ 9 সেন্টিমিটার এবং অপর কর্ণ 12 সেন্টিমিটার। তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু কত হবে? p ইজ ইকুয়াল টু আমরা ফর্মুলাটা বসিয়ে দেবো, নিচের ফর্মুলাটা। তাহলে এখানে 2 ইন্টু আন্ডাররুট প্রথমে 9 এর স্কোয়ার তার মানে হবে 81, পরে হবে 12 এর স্কোয়ার মানে হবে 144। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 225 হবে। আর 225 কার বর্গমূল? আমরা জানি যে 225 হচ্ছে 15 বর্গমূল। তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 15, তাহলে এইটা আমরা 30 সেন্টিমিটার। এইটা আমরা পেয়ে যাব যে কর্ণটির যে আমাদের রম্বসটি দেওয়া ছিল তার হচ্ছে রম্বসটির যে পরিসীমা সেটা 30 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব যদি 10 মিটার হয় তাহলে টাওয়ারের উচ্চতা কত? তো এই অঙ্কগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দেয়, যেগুলো আমরা বেসিক যে ত্রিকোণমিতির রেশিও থাকে সেই রেশিও দিয়ে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো। তো এখানে আমাদেরকে বলা আছে একটি টাওয়ার আছে, তাহলে একটি টাওয়ার যদি এটা আমরা যদি টাওয়ার ধরি তাহলে বলেছে মাঠের কোনো একটি বিন্দু, তাহলে মাঠের কোনো একটি বিন্দু যদি এই বিন্দুটাকে যদি আমরা ধরি তাহলে এখান থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ, তার মানে টাওয়ারের চূড়া মানে হচ্ছে উপরের পোর্শনটা, তাহলে এর উন্নতিকোণ বলা দেওয়া আছে আমাদেরকে 60 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা পাবো সেইটা আমরা পাবো কত? এইটা আমরা পাবো 60 ডিগ্রি। এবং বলেছে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব, তার মানে এইটা যদি একটা এ বি এবং সি, তাহলে বি সি হচ্ছে আমাদের টাওয়ার, তাহলে আমাদের এ থেকে বি পর্যন্ত অর্থাৎ মাঠের বিন্দু থেকে টাওয়ারের গোড়া বি পর্যন্ত দূরত্ব আমাদেরকে দেওয়া আছে 10 মিটার। তাহলে এই যে দূরত্ব অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 10 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা অর্থাৎ বি সির যে লেন্থ সেটা কত হবে আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো আমাদের এইটা বার করতে বলেছে, তাহলে বি সি ইজ ইকুয়াল টু যদি আমরা এক্স ধরি তাহলে এক্স আর 10 আমরা পাচ্ছি, তার মানে এক্সটা এখানে কি যে আমাদের সমকোণী ত্রিভুজ যেটা পেলাম সেটা বি সি অর্থাৎ এক্স ডিভাইডেড বাই 10 মানে এ বি, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি যদি আমরা করি তাহলে সেটা কিসের রেশিও পাই? সেটা আমরা পাই ট্যানের রেশিও। তাহলে ট্যান আর এখানে অ্যাঙ্গেলটা কত হবে? ট্যান 60 ডিগ্রি। আর ট্যান 60 ডিগ্রি মানেই আমরা জানি হচ্ছে তার ভ্যালু হয় √3। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 10√3, এত মিটার হয়ে যাবে আমাদের এক্সের ভ্যালু, অর্থাৎ টাওয়ারের উচ্চতা আমরা 10√3 পেয়ে যাবো। তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্সের স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে, এই যে পলিনোমিয়ালটা বা বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে সেটার একটা উৎপাদক বলা আছে x-3, তাহলে আমাদেরকে কে এর মান কত হবে সেটা বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা যদি টোটাল যে ফাংশন অর্থাৎ পলিনোমিয়ালটা দেওয়া আছে সেটা সমান যদি আমরা f(x) এটা যদি একটা ফাংশন ধরি তাহলে এটার ভ্যালু কত হবে? তো এইটার একটা উৎপাদক বলেছে x-3, তাহলে x-3 যখন একটা উৎপাদক হবে তাহলে এখান থেকে আমরা x এর একটা মান পাবো। তাহলে x-3 যদি আমরা 0 এর সাথে ইকুয়াল করি তাহলে এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু কত পাবো? x ইজ ইকুয়াল টু 3 পাবো। এবার আমরা এই x এর ভ্যালু যেটা পেলাম সেটা আমরা পলিনোমিয়ালে বসাবো, অর্থাৎ f(x) এর জায়গায় যদি আমরা f3 করি অর্থাৎ x এর জায়গায় যদি 3 বসাই তাহলে আমাদের টোটাল যে সমীকরণটা আছে সেটার ভ্যালু হবে 0। তাহলে f(x) এর ভ্যালু যেটা পালাম x এর মানের সাথে সেইটা x এর মানটা বসালে আমাদের টোটাল যে টার্মটা আছে সেটার ভ্যালু 0 হওয়ার কথা। তাহলে 0 হওয়ার কথা মানে আমরা যদি x এর জায়গায় যদি 3 বসাই তাহলে কী আসছে দেখো, x এর জায়গায় 3 বসালে প্রথমে আছে কে এর স্কোয়ার আর x এর কিউব অর্থাৎ 3 এর কিউব মানে আমরা পাই 27, তাহলে কে স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 27 মাইনাস এক্স এর স্কোয়ার মানে হচ্ছে 9 কে প্লাস এক্স মানে হচ্ছে 3 আর 3 মাল্টিপ্লাই করলে হয় 9, তাহলে এখানে প্লাস 9 কে মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, এটা সমান আমরা 0 পাবো। এবার দেখো -9 কে প্লাস 9 কে যদি আমরা ক্যান্সেল আউট করে দিই তাহলে এখানে পেলাম 27k স্কোয়ার মাইনাস কে ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। তাহলে উভয় টার্ম থেকে যদি আমরা দেখো কেটা কমন নিই, কে যদি কমন নিই তাহলে প্রথম টার্ম পাবো আমরা 27k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো টার্ম পেলাম, একটা পেলাম কে আর একটা পেলাম 27k মাইনাস 1। তাহলে প্রথম যে টার্ম সেটা কে এর সাথে কেটা 0-এর সাথে ইকুয়াল হবে, অর্থাৎ কে এর একটা ভ্যালু আমরা কত পেলাম? একটা ভ্যালু পেলাম 0। এবার সেকেন্ড যে টার্ম ছিল অর্থাৎ 27k মাইনাস 1, এইটা যদি আমরা 0-এর সাথে ইকুয়াল করি তাহলে 27k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 1/27। তাহলে এইটা একটা কে এর ভ্যালু পেলাম। তাহলে আমাদেরকে কে এর মান বার করতে বলেছিল, যেটা কে এর মান আমরা দুটো পেলাম, একটা পেলাম কে ইজ ইকুয়াল টু 0 এবং একটা পেলাম কে ইজ ইকুয়াল টু 1/27। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 এর মান কত হবে? তো এখানে আমরা 56কে কত লিখতে পারি দেখো, 56কে আমরা লিখতে পারি 7 মাল্টিপ্লাইড বাই 8, একই রকমভাবে 72কে আমরা লিখতে পারি 8 মাল্টিপ্লাইড বাই 9 এবং 90কে আমরা লিখতে পারি 9 মাল্টিপ্লাইড বাই 10। তো এরকম অঙ্ক আগে আমরা 1000টা করেছি, যেখানে হচ্ছে 1/56কে আমরা কী লিখছি, 1/56কে আমরা লিখছি 7 মাল্টিপ্লাইড বাই 8 প্লাস একই রকমভাবে 1/72কে আমরা লিখছি 8 মাল্টিপ্লাইড বাই 9 এবং 1/90কে আমরা লিখছি 9 মাল্টিপ্লাইড বাই 10। এবার আমরা জানি যে দুটো মাল্টিপ্লাই আকারে লিখলাম তাদের মধ্যে ডিফারেন্স যদি 1 থাকে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি দেখো, 1/7 ডিভাইডেড বাই 1/7 মাইনাস 1/8 এই আকারে লিখতে পারি। কেননা এতে যদি আমি লসাগু করি তাহলে 7 গুণিত 8 পাই, আর বাম দিকে আমরা 8 মাইনাস 7 পাই, তাহলে উপর আমাদের একই থাকে, তাহলে এখানে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে 1/7 মাল্টিপ্লাইড বাই 8কে আমরা 1/7 মাইনাস 1/8 করে লিখতে পারি। একই রকমভাবে আমরা দ্বিতীয় টার্মের ক্ষেত্রে লিখতে পারি 1/8 মাইনাস 1/9 প্লাস 1/9 মাইনাস 1/10। এবার দেখো কোনগুলো ক্যান্সেল আউট হয়, -1/9 প্লাস 1/9 মাইনাস 1/8 প্লাস 1/8 ক্যান্সেল আউট হয়। তাহলে এখানে আমাদের শেষ পর্যন্ত থাকে 1/7 মাইনাস 1/10। তাহলে এই দুটো যদি লসাগু করি তাহলে লসাগু হয় 70 আর উপর হয় 10 মাইনাস 7, তাহলে এইটা আমরা পাবো কত? 3/70। এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
কোশ্চেন নাম্বার 18 বলেছে যদি এক্স ইজ ইকুয়াল টু 2+√3 হয় তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত হবে। তো এখানে আমাদেরকে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, এখান থেকে আমাদের 1/x এর ভ্যালু বার করতে হবে। তাহলে 1/x অর্থাৎ করণীয় নির্ণয় যারা করেছে তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 1/x তারা সহজেই বলে দিতে পারবে এটা হবে 2-√3। এটা কী করে এলো এটা আমরা দেখব। তো এইটা আমরা করণীয় নির্ণয় করার যে ফর্মুলা অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2+√3, তাহলে 1/x ইজ ইকুয়াল টু এইটা কত হয়ে যাবে 1/2/2+√3। তাহলে করণের যে নিয়ম সেইটা অনুযায়ী এখানে আছে 2+√3, তাহলে এটাকে উপর নিচে 2-√3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে উপরে 2-√3 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে উপরে আমরা কী পেলাম দেখো, উপরে আমরা পাবো 2-√3 আর নিচে আমাদের আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্ম্যাট আছে, যেখানে 2টা হচ্ছে a এবং b মানে হচ্ছে √3। তাহলে এইটার ফর্মুলা কী হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এবারে এখানে দেখি যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি তাহলে a মানে হচ্ছে 2, যেটার স্কোয়ার মানে হচ্ছে 4, আর b মানে হচ্ছে √3 স্কোয়ার করলে আমরা পাই কত 3। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো 2-√3 ডিভাইডেড বাই 1। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম কত, যেখানে x ইজ ইকুয়াল টু ছিল 2+√3, তাহলে আমরা 1/x ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 2-√3। এবার যখন আমরা x ইজ ইকুয়াল টু 2+√3 এবং 1/x ইজ ইকুয়াল টু 2-√3 পেয়ে গেলাম, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত হবে এইটা আমরা সিম্পলি যোগ করে বসিয়ে দেবো। তাহলে আমাদের x এর ভ্যালুটা যেটা ছিল x প্লাস 1/x, তাহলে এটা ভ্যালুটা বসালে x এর ভ্যালু হচ্ছে 2+√3, তার সাথে প্লাস কত হবে 2-√3, তাহলে -√3 আর +√3 কাটে, তাহলে এখান থেকে আমাদের 4 হয়ে যাবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি নির্বাচন কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত পার্সেন্ট ভোট পেয়েছেন সেটা আমাদের ক্যালকুলেশন করতে বলেছে। তো এই ইলেকশনের অঙ্কগুলোর ক্ষেত্রে খুব সহজে আমাদেরকে বুঝতে হবে এবং কনফিউশন হলে চলবে না। তো আমাদের কোনো ইলেকশনে মোট যে ভোটার সেইটা আমরা যদি 100% ধরি, তার মধ্যে বলেছে ভোট কেন্দ্রে 80% লোক ভোট দিয়েছে, তাহলে 100 যদি আমরা টোটাল পার্সেন্টেজ ধরি তার মধ্যে আমাদের ভোট কত দিয়েছেন, ভোট দিয়েছে আমাদের 80%। এবার 80% যে ভোট পড়েছিল তার মধ্যে যে বিজয়ী প্রার্থী অর্থাৎ যে উইনার হয়েছেন তিনি পেয়েছেন প্রদত্ত ভোটের 65%। প্রদত্ত ভোট কোনটা, আমাদের প্রদত্ত ভোট হচ্ছে 80%, তাহলে 80%-এর 65% কত হবে, তাহলে 80 মাল্টিপ্লাইড বাই 60% মানে হচ্ছে 65 ডিভাইডেড বাই 65% ভোট পেয়েছিল, তাহলে 65 ডিভাইডেড বাই 100। তাহলে এটা যদি আমরা করি তাহলে এটা কী পাবো দেখো, 0 আর 0 যদি কাটি তাহলে 5 দিয়ে কাটলে এটা পাবো 2, আর 5 দিয়ে 65কে কাটলে আমরা পাবো 13, আর 2 দিয়ে 4 আটকে কাটলে পাবো 4, তাহলে এটা 4-52% বা 52% তিনি হচ্ছে ভোট পেয়েছিলেন। তাহলে এই 52% ভোট পেয়ে সে জিতেছে। এবার বলেছে যে তিনি মোট ভোটের শতকরা কত অংশ পেয়েছেন। আমাদের মোট ভোট কত ছিল, মোট ভোট ছিল আমাদের 100%, তাহলে মোট ভোটের পার্সেন্টেজ করতে গেলে এটা কত হবে, আমাদের টোটাল যে ভোট পেয়েছিলেন তিনি সেইটা পেয়েছিলেন 52%, এবং এই 52%টা 100% কত 52 ডিভাইডেড বাই 100, আর সেটাকে আবার পার্সেন্টেজ করার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 100 কেটে যাবে, তাহলে এইটা পেয়ে যাবো 52%। অর্থাৎ এই 52% যে ভোট সেটা হচ্ছে টোটাল যে ভোট সেইটার উপরে। তাহলে এখানে মোট ভোটের কত শতাংশ পেয়েছিলেন সেটা পেয়েছিলেন 52%, তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিলোমিটার পর অতিক্রম করে তাহলে বাসটির গতিবেগ কত হবে। তো এটা তো একদম সহজ অঙ্ক, যদি 30 মিনিটে 10 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে কত যাবে, 10 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে এটা হয়ে যাবে 20 কিলোমিটার পার আওয়ার। এইটা হয়ে যাবে বাসের স্পিড, যেটা হবে আমাদের অপশন নাম্বার বি সঠিক উত্তর। একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের জ্যা দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে বৃত্তর কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে। তো এইটা দিয়েছে পরিমিতি থেকে, যেখানে আমাদের সিম্পল একটা ডায়াগ্রাম ড্র করে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং একটা বৃত্তের জ্যা দেওয়া আছে যা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এইটা যদি আমরা একটা জ্যা ধরি আর এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরি, আর এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে ব্যাসার্ধের যে দৈর্ঘ্য সেটা আমাদেরকে দেওয়া আছে 13 সেন্টিমিটার, এবং ব্যাসার্ধ থেকে কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব সেটা আমাদেরকে এখানে এই যে দূরত্বটা সেটা আমাদেরকে বার করতে বলেছে। আর আমরা জানি যে বৃত্তর কেন্দ্র থেকে যখন কোনো লম্ব টানা হয় কোনো জ্যায়ের উপরে তখন সেই জ্যাটাকে দুটো ভাগে ভাগ করে। তাহলে টোটাল যে জ্যায়ের দৈর্ঘ্য সেটা যদি 10 হয় তাহলে আমাদের এই যে টোটাল ছোট্ট পার্টটা সেটা হবে 5, আর তার ডান পাশের পার্টটা হবে 5, তাহলে 5 আর 5 মিলে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য টোটাল 10 সেন্টিমিটার। তাহলে এটা ও যদি বৃত্তের কেন্দ্র হয় এবং এটা বি এবং এইটা সি, এরকমভাবে যদি আমরা নাম করি তাহলে আমাদেরকে বার করতে কী বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, মানে আমরা ও বি এর লেন্থটা বার করতে হবে। ও বি সমান যদি আমরা এক্স ধরি তাহলে এখানে লক্ষ্য করো আমরা যে ট্রায়াঙ্গেলটা পেলাম, অর্থাৎ ও থেকে
এ এবং বি, অর্থাৎ এইটা ও, এটা এ, এটা বি, এটা পেলাম একটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের আমরা এক্সটা বার করব, এটা দেওয়া আছে 5 এবং এটা দেওয়া আছে 13। তাহলে সমকোণী ত্রিভুজের যে ফর্মুলা সেইটা আমরা কি জানি, লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো 13 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে এক্সের স্কোয়ার ভালো কত হবে, এক্সের স্কোয়ার হবে 13 স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে এইটা আমরা পেয়ে যাবো 144। তাহলে এক্স ইকুয়ালটা আমরা পেয়ে যাবো 44-এর বর্গমূল হয় 12 সেন্টিমিটার। তাহলে লম্ব থেকে যে কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা এক্স, সেটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এটা হবে উত্তর হবে অপশান নাম্বার বি। এতদূর ক্যালকুলেশন করার কোনো দরকার হয় না যদি তোমাদের রাইট অ্যাঙ্গেলের ট্রিপলেটটা মনে থাকে। যেমন আমরা 5, 12 এবং 13 যে ট্রিপলেট হয় সেটা মনে থাকলে আমরা যখন দুটো ভ্যালু 12, 5 এবং 13 দেখতাম, তাহলে আমরা সরাসরি আনসার দেখে বলে দিতাম যে এইটার ভ্যালু হয়ে যাবে 12 সেন্টিমিটার। তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22 দিয়েছে সিম্পলিফিকেশন থেকে, যেখানে আমাদেরকে 125-এর পাওয়ার দেওয়া আছে -2 এবং 16-এর পাওয়ার দেওয়া আছে -3/2 এবং পুরোটার পাওয়ার দেওয়া আছে -1/6। এবার আমরা প্রথম যদি আমরা 125-কে যদি লিখি, তাহলে 125-কে আমরা কত পাওয়ার লিখতে পারি, 5-এর পাওয়ার 3 লিখতে পারি। যেহেতু 25 5-এ হয় আমাদের 125, তাহলে 5-এর পাওয়ার যদি 3 লিখি, তার বাইরে যদি আমরা কত লিখি, 2 লিখলাম। আর 16-কে যদি আমরা 2-এর পাওয়ার কত লিখতে পারি, 2-এর পাওয়ার লিখতে পারি আমরা 4 এবং তার বাইরে কত আছে -3/2। আর এদের পুরোটার মাথায় কত আছে, পাওয়ার আছে 1/6। এবার এই 1/6 যে পাওয়ারটা আছে সেটা ভিতরে প্রত্যেকটা যে বেস আছে, অর্থাৎ এখানে 5-এর পাওয়ারের সাথে এবং 2-এর পাওয়ারের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে এইটা যদি মাল্টিপ্লাইটা করি, তাহলে 5-এর পাওয়ার এখানে 3 আর 2-এ মাল্টিপ্লাই করলে -6। আর এখানে দেখো -6 যদি এখানে -1/6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে -1/6 এইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। 2-এর পাওয়ার কত আছে দেখো, 2 দিয়ে যদি 4-কে কাটি তাহলে এখানে পাই 2, অর্থাৎ 2-এর পাওয়ার হলো 3 দুগুণে -6 মাল্টিপ্লাইড বাই আবার তার সাথে -1/6। এবার 6 আর 6, এখানকার 6 আর 6 যদি কাটি, তাহলে 3-এর পাওয়ার কত হলো 5-এর পাওয়ার কত হলো, মাইনাসের যোগ হয়ে গুণ হয়ে আমাদের প্লাস হয়ে যায়। তাহলে এখানে 5-এর পাওয়ার +1 মানে 5 হয়, মাল্টিপ্লাইড বাই একই রকমভাবে 2-এর পাওয়ারে মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাইড হয়ে প্লাস হয়ে যায়। তাহলে 2-এর পাওয়ার +1 মানে 2 হয়। তাহলে 5 আর 2 যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা আমরা পেয়ে যাবো 10। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। দুটি সংখ্যার গুণফল 16/50 এবং ভাগফল যদি হাফ হয়, তাহলে সংখ্যা দুটি কত হবে। তো এখানে আমরা সংখ্যা দুটি যদি ধরে নিই এ এবং বি, তাহলে আমাদের দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল মানে হচ্ছে এ মাল্টিপ্লাইড বাই বি ইকুয়াল টু 60/550। আর ভাগফল অর্থাৎ যদি আমরা এটাকে বড় ধরি, তাহলে এ বাই বি ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে হাফ। তাহলে এখান থেকে আমরা বি যদি লিখি, তাহলে বি কত হবে, বি ইকুয়াল টু 2a হবে। তাহলে এই বি এর ভ্যালুটা যদি আমরা প্রথম সমীকরণে বসাই, তাহলে এটা কত পাবো, এ মাল্টিপ্লাইড বাই 2a ইকুয়াল টু 16/50। তাহলে এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, 16 ডিভাইডেড বাই 50টার দিকে 2-এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 100। তাহলে এ ইকুয়াল টু কত লিখতে পারি, √16 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা পেয়ে যাবো আমরা কত, 16-এর বর্গমূল হয় 4 আর এটা হয়ে যাবে আমাদেরকে 10। তাহলে এইটা কত পাবো, এটা পেয়ে যাবো 2/5। 2/5 কার ভ্যালু পেলাম, এইটা পেলাম আমরা এর ভ্যালু। এবার এখান থেকে তোমরা অপশান এলিমিনেট করতে পারো, সেটা হচ্ছে এর ভ্যালু যদি আমরা 2/5 ধরি, তাহলে এখান থেকে অপশান নাম্বার এ এবং অপশান নাম্বার ডি এলিমিনেট হয়ে যাবে। এবার এখান থেকে যদি বি এর ভ্যালুটা বার করতে চাই, তাহলে এর জায়গায় যদি 2-এর 5 বসিয়ে দিই, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 2/5, তাহলে এইটা হয়ে যাবে 4/5, অর্থাৎ বি এর ভ্যালু হয়ে যাবে 4/5। তাহলে এর ভ্যালু 2-এর 5 এবং বি এর ভ্যালু 4-এর 5, এরকম একটা অপশানে আছে, সেটা হচ্ছে অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24 বলেছে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু 2a - 3b + 4c ডিভাইডেড বাই p যদি হয়, তাহলে এখানে p এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে প্রত্যেকটা ইকুয়েশন দেখো আমাদের সমান করে দেওয়া আছে। তাহলে এই প্রত্যেকটা সমান যদি আমরা কে একটা ভ্যালু ধরি, অর্থাৎ এখানে আমরা যদি ধরি a/2 ইকুয়াল টু k, b/3 ইকুয়াল টু k, c/4 ইকুয়াল টু কে, অর্থাৎ প্রত্যেকটা টার্ম সমান সমান আমরা কে ধরলাম। আবার 2a ডিভাইডেড বাই 3b প্লাস 4c ডিভাইডেড বাই p, এইটা সমান আমরা কে ধরলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, a ইকুয়াল টু 2k। তাহলে a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু 3k এবং c ইকুয়াল টু আমরা লিখতে পারি 4k। এটা আমরা কে ধরে পেলাম। এবার আমরা দেখব যে লাস্টের যে টার্ম, অর্থাৎ 2a - 3b প্লাস 4c ডিভাইডেড বাই p ইকুয়াল টু কে, এইটা আমরা কে সমান ধরেছি। তাহলে এই এ বি এবং সি এর যে ভ্যালুগুলো পেলাম সেইটা আমরা এই সমীকরণে বসাবো। তাহলে এ এর জায়গায় যদি 2কে বসাই, তাহলে আগে থেকে 2 ছিল, তাহলে 2 এর জায়গায় যদি আমরা বসাই, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 2k, তার মানে এইটা আমরা পাবো কত, 4k মাইনাস 3 ইন্টু বি, বি মানে কত 3k, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 9k
প্লাস সি মানে হচ্ছে 4k, আর এখানে আছে 4 আগে থেকে, তাহলে 4 হয় আমাদের কত 16, তাহলে এইটা আমরা বলবো 16k ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু, এটার সমান আমরা ধরেছি কে। তাহলে উপরে দেখো 16 থেকে যদি 9 মাইনাস করি তাহলে আমরা পাই 7, আর 4 হচ্ছে 11, তাহলে 11k ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু কে। তাহলে উপরে কে আর কে যদি কাটি তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাই 11, তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া আছে। একটি কারখানার মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ 10% করে কমে। মেশিনের মূল্য যদি 60,000 টাকা হয় তবে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? তো এখানে আমাদেরকে 10% যেটা দেওয়া আছে সেটা 10% ইজ ইকুয়াল টু আমরা কত জানি ফ্র্যাকশানে, সেটা হয় আমাদের 1/10, অর্থাৎ আমাদের কোনো জিনিসের দাম যদি এখন যদি 10 ইউনিট হয় তাহলে 1 বছর পরে সেটার দাম 1 ইউনিট কমবে, তার মানে সেটা হবে পরের বছর হবে 9/10 ইউনিট। তাহলে এখানে আমাদেরকে বলেছে 60,000 টাকার মেশিন যদি 3 বছর এরকমভাবে হ্রাস পেতে থাকে তাহলে 3 বছর পরে মূল্য কত হবে? তাহলে 3 বছর পরে প্রাইস কত হবে? এখন আছে আমাদের দাম 60,000 টাকা, তাহলে 1 বছর পর কমে হয় 9/10 ইউনিট, 2 বছর পরে আবার সেইটার 9/10 ইউনিট কমবে, এবং 1 ইউনিট কমে আবার 9/10 হবে, এবং 3 বছর পরে আবার সেটা 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট কমবে, তার মানে সেটা আবার এইটা হবে আমাদের 3 বছর পরে সেটার প্রাইস। তাহলে এখান থেকে যদি আমরা ডিভাইড করি তাহলে দেখো উপরে যে 3টে শূন্য আছে সেই 3টে শূন্য নিচের 10-এর 3টে শূন্যের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে ক্যালকুলেশন সহজ করার উপায় হলো 3টে যে 9 আছে সেই মাল্টিপ্লাই করার নিয়ম হচ্ছে 3টে 9 মানে হচ্ছে আমরা জানি যে 9-এর কিউব, আর 9-এর কিউব মানে আমরা সবাই জানি যে 729, অর্থাৎ 729 হয় 9-এর কিউব মাল্টিপ্লাইড বাই কত, তার সাথে হচ্ছে 60। এবার দেখো 0 দিয়ে তো মাল্টিপ্লাই করার কোনো মানে হয় না, এবার 6 দিয়ে আমরা এই পার্টটাকে মাল্টিপ্লাই করব। তাহলে 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 6-9 হয় 54, অর্থাৎ 4, ক্যারি হয় 5, 6-2 12, আর 5 হয় 17, 7 ক্যারি হয় 1, 6-7 42, আর ক্যারি 1 হচ্ছে 43, তাহলে এইটা আসবে 43740, এইটা হয়ে যাবে 3 বছর পরে মেশিনটির প্রাইস, যেটা আমাদেরকে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে? এটা আমাদের অঙ্কটা, এটা হচ্ছে আমরা দুটো মেথডে করতে পারি, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে এবং একটা হচ্ছে রেশিও মেথড দিয়ে। তো ফর্মুলা যেটা তো সমতুল্য ছাড় নির্ণয় করার সেটা হচ্ছে x + y - xy ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে ফর্মুলা দিয়ে। তাহলে এখানে x এর ভ্যালু যদি আমরা 20 বসাই এবং y এর ভ্যালু যদি 10 বসাই তাহলে 20 + 10 - 10 আর 20 যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে কত হবে 200 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে 30 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে এটা 28% পেয়ে যাবো আমরা সমতুল্য ছাড়, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার এইটা যদি আমরা রেশিও মেথডে করি তো 20% মানে আমরা কত জানি? 20% মানে আমরা জানি 1/5, এবং 10% মানে আমরা জানি 1/10। তাহলে আমাদের কোনো জিনিসের প্রাইস যদি 10 ইউনিট, প্রথমে 20%, তাহলে প্রাইস যদি 5 ইউনিট হয় তার মধ্যে যদি আমরা 1 ইউনিট যদি ছাড় দিই তাহলে পরে আমাদের আসল যে দাম সেটা কত হবে? 4 ইউনিট হবে, এবং 10%-এর ক্ষেত্রে আমাদের আসল প্রাইস যদি 10 হয় তার থেকে যদি আমরা 1 ইউনিট ছাড় দিই তাহলে সেটার প্রাইস কত হবে? 9 হবে। তাহলে এখানে আমাদের আসল প্রাইস কত হচ্ছে? 5 10-এ মাল্টিপ্লাই করলে 50, এবং ছাড় দেওয়ার পরে প্রাইস হচ্ছে আমাদের 4 9 36। তাহলে 50 যে দামটা ছিল সেটা থেকে আমরা 36 এসেছি, তাহলে এখানে আমরা কত ছাড় দিয়েছি? 14 ইউনিট ছাড় দিয়েছি। এই যে 14 ইউনিট যে ছাড় সেটা কত ইউনিটের মধ্যে? টোটাল 50 ইউনিটের মধ্যে। তাহলে 50 ইউনিট এত হচ্ছে আমাদের ছাড়ের পরিমাণ, সেটাকে পার্সেন্টেজ করার জন্য আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এটা 50 দিয়ে 100 কাটলে হয় 2, আর 14 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 28। তাহলে এই যে 28% সেটাই হয়ে যাবে সমতুল্য ছাড়ের পরিমাণ, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে। একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান, যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? তো এইটা যদি আমরা যদি একটা পয়েন্ট ধরি তাহলে এই পয়েন্ট থেকে সেই ব্যক্তি প্রথমে কোন দিকে গেছে? পশ্চিম দিক, মানে হচ্ছে আমাদের খাতার পশ্চিম দিক হচ্ছে এইটা, এদিক থেকে হচ্ছে এ থেকে এদিকে আসছে, তাহলে এ থেকে বি এলো, তাহলে এ থেকে বি পশ্চিম দিকে 24 মিটার, তাহলে এ থেকে বি এর যে লেন্থ সেটা হচ্ছে 24 মিটার। তারপর উত্তর দিকে মানে হচ্ছে উপরের দিকে যান, উপরের দিকে যদি আমরা যদি সি বিন্দুতে গেছে তাহলে এটা ডিস্টেন্স আমাদেরকে দেওয়া আছে 10 মিটার। তাহলে বলেছে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? যাত্রাস্থল মানে হচ্ছে এ থেকে দূরত্ব, তাহলে এ থেকে দূরত্ব হচ্ছে সেটা হচ্ছে একটা লম্বালম্বি দূরত্ব পাবো, যেটা হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে। তাহলে এই যে অতিভুজ সেটা আমাদের লেন্থটা বার করতে হবে। তাহলে এটা যদি আমরা এক্স ধরি তাহলে সমকোণী ত্রিভুজের যে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার, অর্থাৎ 10-এর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে 24 স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে 10-এর স্কোয়ার মানে আমরা জানি কত? 100, 24 স্কোয়ার মানে জানি আমরা 576। এবার এক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে 676। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? √676, যেটার মান হয়ে যায় 26 মিটার। তাহলে যাত্রাস্থল থেকে তার ওই ব্যক্তির দূরত্ব এখন হয়ে যাবে 26 মিটার, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা
দুটো ক্ষেত্রে আমাদেরকে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ট্রেনটির দৈর্ঘ্য আমরা যদি মিটার ধরি তাহলে আমাদেরকে টাইমটা দেওয়া আছে। আর আমরা জানি যে ট্রেনটি যখন কোনো ব্রিজকে অতিক্রম করবে তখন সে নিজের দূরত্ব প্লাস সেই ব্রিজের দূরত্ব অতিক্রম করবে। তাহলে দুই ক্ষেত্রে আমাদের স্পিডটা দেওয়া নেই, তাহলে দুই ক্ষেত্রে আমরা স্পিড বা গতিবেগটা যদি বার করে দুই ক্ষেত্রে আমরা সমান করে দিই তাহলে আমরা সেখান থেকে একটা ইকুয়েশন পাবো এবং সেখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে পারবো। তো প্রথম ক্ষেত্রে অর্থাৎ 210 মিটার ব্রিজ অতিক্রম করার সময় টোটাল ডিস্টেন্স কত কভার করেছে 210 প্লাস এ, যেখানে এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ডিভাইডেড বাই টাইম কত লেগেছিল 25 সেকেন্ড। তাহলে এইটা হলো প্রথম ক্ষেত্রে গতিবেগ এবং এইটার সাথে সমান হবে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ, যেটা আমাদের হবে 122 প্লাস এ ডিভাইডেড বাই এখানে টাইম ছিল 17 সেকেন্ড। তাহলে দেখো এবার কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি তাহলে 17 মাল্টিপ্লাইড বাই 210 প্লাস এ ইজ ইকুয়াল টু হবে 25 মাল্টিপ্লাইড বাই 122 প্লাস এ। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব। এবার 17 দিয়ে যদি 210কে মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে যদি আমরা 210কে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা পাবো 2100 পাবো। তারপরে এইটাকে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো 7 দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো 0 7 আর এখানে পাবো 14। তাহলে এখানে দেখো 0 7 5 3, তাহলে এইটা আমরা পেলাম 3570। তাহলে 3570 প্লাস 17 এ ইজ ইকুয়াল টু 25 দিয়ে যদি আমরা 122কে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা পাই 3500 প্লাস 25 এ, এইটা আমরা পেলাম। এবার এখান থেকে দেখো যেদিকে আমাদের এ আছে সেই এগুলোকে যদি একদিকে নিই এবং সংখ্যাগুলোকে যদি একদিকে নিই তাহলে আমাদের কী আসে শেষ পর্যন্ত 17 এ থেকে 25 এ থেকে যদি 17 মাইনাস করি তাহলে আমরা এখানে 8 এ পাই। 8 এ ইজ ইকুয়াল টু 3570 থেকে 3050 যদি আমরা মাইনাস করি তাহলে এইটা আমরা পাই 520। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো 520 ডিভাইডেড বাই 8, তাহলে এইটা আমরা পেয়ে যাবো 6 হয় 48 আর 50 হয় 40, তাহলে এইটা আমরা পেয়ে যাবো 65 মিটার। তাহলে এই 65 মিটার হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তবে খরচ হয় 120 টাকা। তাহলে জমিটির প্রস্থ কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে আমরা জমিটির প্রস্থ যদি ধরি এ মিটার, তাহলে এখানে আমাদেরকে বলেছে যে প্রথমে খরচ হয়েছিল কত টাকা 150 টাকা। এবার যদি আমরা ধরি যে প্রতি বর্গমিটার আমাদের খরচ হয় পি টাকা, তাহলে আমরা খরচ হয় কী করে জানি সেটা আমরা বার করতে পারবো যে জমির ক্ষেত্রফল মাল্টিপ্লাইড বাই পি, যেহেতু প্রতি বর্গমিটার আমি পি টাকা করে খরচ ধরেছি সেইটা ইজ ইকুয়াল টু আমি 150 টাকা তাহলে লিখতে পারি। তাহলে প্রথম শর্ত অনুযায়ী দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এ ধরেছি, এটা হচ্ছে জমির ক্ষেত্রফল এবং প্রতি বর্গমিটারে যদি আমাদের পি টাকা খরচ হয় তাহলে টোটাল খরচ এটা মাল্টিপ্লাইড বাই পি ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 150 টাকা। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো, তাহলে প্রস্থ 5 মিটার কম মানে আমাদের প্রস্থ হবে a - 5 এবং দৈর্ঘ্যটা একই থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 30 মাল্টিপ্লাইড বাই a - 5, এইটা হলো দ্বিতীয় ক্ষেত্রে জমির ক্ষেত্রফল এবং সেটাতে টোটাল খরচ হবে মাল্টিপ্লাইড বাই পি ইজ ইকুয়াল টু এটা আমাদেরকে দেওয়া আছে 120। এবার দেখো এটা যদি উপর নিচে আমরা ডিভাইড করি তাহলে কী পাবো, পি এবং পি কাটবে, 30 এবং 30 কাটবে, তাহলে এইদিকে থাকে a ডিভাইডেড বাই a - 5 ইজ ইকুয়াল টু এটা যদি 30 দিয়ে কাটি তাহলে উপরে হবে 5 আর নিচে হবে 4, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা পেলাম 5/4। এবার এটা যদি কোনাকুনি মাল্টিপ্লাই করি তাহলে 5 দিয়ে যদি a - 5কে মাল্টিপ্লাই করি তাহলে এইদিকে পাবো 5a - 25 ইজ ইকুয়াল টু পাবো 4a। তাহলে 4aটাকে এদিকে নিয়ে এলে কী হবে, এইটা আমরা পেয়ে যাবো a ইজ ইকুয়াল টু 25 মিটার, অর্থাৎ জমির যে প্রস্থ সেটা আমরা পেয়ে যাবো 25 মিটার, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তো এখানে বলেছে 10 বছরের সুদটা কত হবে না সুদ আসল, অর্থাৎ আমাদের টোটাল যে অ্যামাউন্টটা পেয়েছি সেটার 2/5 অংশ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা আই বা সুদ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2/5 মাল্টিপ্লাইড বাই এ। এখানে এ মানে হচ্ছে আমাদের যে টোটাল মূলধন আমরা পাবো বা টোটাল যে অ্যামাউন্ট পাবো সেটা। তাহলে এখানে আই বাই এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2/5। তাহলে এখান থেকে আমরা যদি ধরি অর্থাৎ অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু আমরা যদি 5x ধরি তাহলে এখান থেকে আমরা সুদ কত ধরতে পারবো 2/5। তার মানে এখানে সুদ আসল যদি 5x হয় তাহলে এখানে আসল সুদ আমাদের হবে 2x। তাহলে এখান থেকে আসল ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 5x থেকে 2x মাইনাস, অর্থাৎ সুদ আসল থেকে আমরা সুদ মাইনাস করে আমরা আসল পাই, তাহলে এখানে আসল ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো কত 3x। এবার আমরা সুদের হার বার করার জন্য আই ইজ ইকুয়াল টু পিটিআর যে ফর্মুলাটা আছে সেটা আমরা বসাবো। তাহলে এখানে আমাদের আই আছে 2x ইজ ইকুয়াল টু পি মানে পেয়েছি 3x, টি মানে হচ্ছে 10 এবং আর মানে সুদের হার সেটা আমাদেরকে বার করতে হবে, এটা ডিভাইডেড বাই 100। তাহলে 10 দিয়ে যদি এইটা কাটি তাহলে এখানে হয় 10। এবার দেখো তাহলে এখানে আমরা পাবো
এক্স আর এক্স যদি কাটি তাহলে আর ইজিক্যাল টু পাবো 10 2 20 ডিভাইডেড বাই 3। তাহলে এইটা ভাগ করলে আমরা পাই 3 6 18, তার মানে হবে 6.2%। এইটা হয়ে যাবে আমাদের সুদের হার, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 31, আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ হলে কাকাবাবুর বর্তমান বয়স কত? তো এখানে আমরা একটা ভেরিয়েবল ধরে নেব। কাকাবাবুর বয়স যদি এ ধরি এবং বোনের বয়স যদি বি ধরি, তাহলে আমাদেরকে প্রথম শর্ত দেওয়া আছে কাকাবাবুর বয়স হচ্ছে বোনের বয়সের দ্বিগুণ। তাহলে এখানে আমাদেরকে হবে এ ইজ ইকুয়াল টু 2b। তারপর বলেছে 10 বছর আগে কাকাবাবুর বয়স, 10 বছর আগে বয়স কত হবে? a মাইনাস 10। এইটা ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে কত? আমার বোনের বয়সের 3 গুণ ছিল। তাহলে 10 বছর আগে বোনের বয়স কত ছিল? b মাইনাস 10, এটা ছিল 3 গুণ, তাহলে এটা মাল্টিপ্লাইড বাই 3। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে a জায়গায় যদি আমরা 2b বসাই, তাহলে a জায়গায় 2b মাইনাস 10 ইজ ইকুয়াল টু 3b মাইনাস 30। তাহলে 2bটাকে যদি 3b থেকে মাইনাস করি তাহলে কত আসবে? b ইজ ইকুয়াল টু আমরা পাবো 30টা এর সাথে অ্যাড হবে, তাহলে এখানে মাইনাস 10 প্লাস 30, তার মানে এটা বি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 20 বছর। বি মানে হচ্ছে আমার বোনের বয়স। তারপরে বলেছে কাকাবাবুর বয়স, কাকাবাবুর বয়স মানে হচ্ছে এ এর ভ্যালু বার করতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু 2b আর বি মানে পেয়েছি 20 বছর, তাহলে 20 মাইনাস মাল্টিপ্লাইড বাই 2, তার মানে এখানে আমরা পেয়ে যাবো 40 বছর হয়ে যাবে কাকাবাবুর বর্তমান বয়স। একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হয় 4:5। তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণে অ্যালকোহল ছিল, অর্থাৎ প্রথমে কী পরিমাণে অ্যালকোহল ছিল সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশন অঙ্ক, তো এটা আমরা সিম্পল রেশিও মেথডে করতে পারবো। তো এখানে আমাদের অ্যালকোহল এবং জলের যে রেশিও, অ্যালকোহল এবং ওয়াটারের যে রেশিও সেটা প্রথমে দেওয়া ছিল 4:3, এবং পরে কিছু পরিমাণ জল মেশানোর ফলে অনুপাতটা হয়েছে 4:5। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করার, যে আমাদের এখানে শুধুমাত্র জল মেশানো হয়েছে, তার জন্য জলের যে রেশিও সেটাতে চেঞ্জ হয়েছে, অ্যালকোহল মেশানো হয়নি, তার জন্য অ্যালকোহলের যে রেশিও সেটাতে কোনো চেঞ্জ হয়নি। এবারে এটাতে আমাদের অ্যালকোহলের যে রেশিও সেটা দুটো অনুপাতের ক্ষেত্রেই সমান দেওয়া আছে। সমান যদি না দেওয়া থাকতো তাহলে আমাদের অঙ্কটার ক্ষেত্রে সমান করতে হতো, যেহেতু এখানে অ্যালকোহল মেশানো হয়নি। তাহলে এখানে জল কী পরিমাণ মেশানো হয়েছে? আমাদের অনুপাতে যে জলের বৃদ্ধি সেটা হয়েছে 3 থেকে 5, তার মানে এখানে আমাদের 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদেরকে বলা আছে সংখ্যা এটা 5 লিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে 2 ইউনিটের যে ভ্যালু সেইটা এখানে আমাদের কত দেওয়া আছে? 5 লিটার দেওয়া আছে। এবার এই 5 লিটারের ভ্যালু যদি 2 ইউনিট হয়, তাহলে আমাদেরকে বলেছে মিশ্রণটিতে অ্যালকোহলের অনুপাত কত ছিল। তাহলে এখানে অ্যালকোহলের অনুপাত কত? 4 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 5 লিটার হয়, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? এইটা হবে 2 মাল্টিপ্লাইড বাই 5, এর দ্বিগুণ হবে, তাহলে এখানে হবে 10 লিটার হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ অ্যালকোহল 10 লিটার আগে ছিল। এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125% হলে তার বর্তমান বয়স কত? তো এইটা পার্সেন্টেজ অঙ্ক থেকে, পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে দিয়েছে, খুবই সহজ অঙ্ক। শুধুমাত্র আমরা সমীকরণটা গঠন করে এর মানটা বার করব। তাহলে এখানে ব্যক্তির বর্তমান বয়স যদি আমরা এ ধরি, তাহলে 10 বছর আগে তার বয়স কত থাকবে? a মাইনাস 10। এবার এইটা আমাদেরকে সমীকরণে কী বলেছে বোঝার চেষ্টা করো। তাহলে বলেছে বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের, অর্থাৎ a মাইনাস 10 এর 125%, তাহলে 125 ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে আমরা কাটাকাটি করে লিখতে পারি, 125 দিয়ে যদি কাটি তাহলে উপরে হবে 5 আর নিচে হবে 4। তাহলে কোনাকুনি গুণ করলে এটা পাবো 4a ইজ ইকুয়াল টু 5a মাইনাস 50। তাহলে এটা যদি 4a থেকে যদি 5a থেকে যদি 4a মাইনাস করি, তাহলে আমরা পাবো a ইজ ইকুয়াল টু 50টা এদিকে আসলে প্লাস হবে, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাবো 50 বছর। এক্স ভ্যারিজ উইথ ওয়াই এবং ওয়াই ইজ ইকুয়াল টু 8 যখন এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে ওয়াই যখন 16 হবে তখন এক্সের ভ্যালু কত হবে? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যে প্রথম কন্ডিশনটা দেওয়া আছে, এক্সের সাথে ওয়াইয়ের যে ভ্যারিয়েশনটা, সেইটা আমাদের ভ্যারিয়েশনটা ওঠানোর জন্য সবসময় আমরা একটা ধ্রুবক নেব। তাহলে এখানে যদি আমরা ধরি যে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, এখানে যে ভ্যারিজের সাইনটা ছিল সেইটা ওঠানোর জন্য আমরা একটা ধ্রুবক নিচ্ছি। তাহলে প্রথমে আমাদেরকে এক্স এবং ওয়াইয়ের যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা যদি বার করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে বলা আছে এক্স যখন 2 হয় তখন ওয়াই হয় 8, তাহলে এক্স ইজ ভ্যালু 2 ইজ ইকুয়াল টু কে মাল্টিপ্লাইড বাই কত? ওয়াইয়ের ভ্যালু যখন 8 ছিল, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কত? কে ইজ ইকুয়াল টু 2/8, মানে এইটা পেয়ে যাবো আমরা 1/4। এই যে 1/4 পেলাম সেইটা আমরা পরবর্তীকালে এই সমীকরণে বসাবো। এবার আমাদেরকে বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু যদি 16 হয়, তাহলে আমাদেরকে এক্সের ভ্যালুটা কত হবে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এবার আমাদেরকে বলেছে ওয়াই মানে 16 আর কে মানে হচ্ছে আমরা পেয়েছি কত? 1/4 আর ওয়াই মানে হচ্ছে 16, তাহলে এইটা যদি কাটি তাহলে আমরা কত পাবো? এইটা পাবো 4। এইটা হয়ে যাবে আমাদের এক্সের ভ্যালু, এইটা হয়ে যাবে আমাদের উত্তর। তো এখানে শুধুমাত্র ভ্যারিজের যে সাইনটা থাকবে সেটার জায়গায় আমরা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট নেব। সেই কনস্ট্যান্টের ভ্যালু প্রথম যে কন্ডিশন দেওয়া থাকবে সেটা থেকে বার করব, তারপরে সেই কনস্ট্যান্টের ভ্যালু পরবর্তীকালে বসিয়ে আমরা যার ভ্যালু বার করতে বলবো সেই ভ্যালুটা আমরা খুব সহজেই বার করতে পারবো। কোশ্চেন নম্বর 35 দিয়েছে আমাদের মিসিং নাম্বার থেকে, যেখানে এক্সের ভ্যালুটা আমাদের বার করতে হবে। তো এখানে আমরা রো অনুযায়ী বা কলম অনুযায়ী যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা প্রথম কলম 4 9 16 আছে,
এইটা থেকে কোনো রিলেশন পাওয়া গেলে সেইটা দেখতে হবে, বা আমরা প্রথমে যদি আমরা প্রত্যেকটা রো অনুযায়ী যদি দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাবো 4 আর 9 যদি যোগ করি তাহলে এটা আমরা কত পাই, 13 পাই। 13-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা কত পাই, 26। তারপরে দেখো 9 এবং 16 যদি আমরা অ্যাড করি তাহলে এটা কত পাই, 9 আর 16 অ্যাড করলে আমরা পাই 25 মাল্টিপ্লাই বাই 2 মানে পাই 50। তাহলে এইটা আমরা থার্ড যে রোটা আছে সেটাতে যদি ট্রাই করি তাহলে 16 প্লাস এক্স এদের সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 40 আসার কথা। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করতে পারবো। তাহলে 2 দিয়ে যদি 40 কাটি তাহলে এখানে হয় 20। তাহলে 16 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 20। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 20 মাইনাস 16, তার মানে এটা হয়ে যাবে 4 হয়ে যাবে এক্সের ভ্যালু। একটি অংশীদারি ব্যবসায় অমিত, অঙ্গনা এবং বাদলের মূলধারার অনুপাত দেওয়া আছে 1/6, 1/5 এবং 1/4 রেশিওতে দেওয়া আছে। বছরের শেষে ব্যবসায় যদি মোট লাভ 3700 টাকা হয় তাহলে বাদলের লভ্যাংশ কত হবে? তো এখানে আমরা জানি যে অংশীদারি কারবারে যে লভ্যাংশটা পাই সেটা তাদের মূলধনের সাথে অনুপাতের সাথে সমান হয়। তো এখানে আমাদের মূলধনের যে অনুপাত সেটা দেওয়া আছে 1/6 অনুপাত 1/5 অনুপাত 1/4। তাহলে এইটাকে প্রথমে আমাদের প্রপার ফ্র্যাকশন থেকে আমাদেরকে ভগ্নাংশে পূর্ণ সংখ্যায় করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যায় করার জন্য আমরা প্রত্যেকটা যে অনুপাত আছে তাদের হরগুলি, অর্থাৎ এখানে আছে হর আছে 6, 5, 4 যদি আমরা এলসিএম নিই তাহলে এখানে 2 দিয়ে ভাগ দিলে 3, 5 এবং এটা 2, তাহলে এলসিএম কত হবে? এলসিএম হবে 3 2 6 আর 5 2 10, তার মানে হচ্ছে 60। তাহলে আমাদের এলসিএম পেলাম কত? 60। এবার প্রত্যেকটা যে ভগ্নাংশ আছে সেগুলোকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 1/6 মাল্টিপ্লাইড বাই 7 অনুপাত 1/5 মাল্টিপ্লাইড বাই 7 অনুপাত 1/4 মাল্টিপ্লাইড বাই 60। এবার দেখো তাহলে অনুপাতটা কত পাবো? 60কে যদি 6 দিয়ে কাটি তাহলে এখানে আমরা পাবো 10, 5 দিয়ে কাটলে পাবো 12 এবং 4 দিয়ে কাটলে পাবো কত? 15। তাহলে এই 10, 12 এবং 15 যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের অমিত, অঙ্গনা এবং বাদলের যে মূলধনের অনুপাত সেটা পেয়েছি। এবার বলেছে এখানে বাদলের লভ্যাংশ কত হবে? বাদলের লভ্যাংশ আমাদের অনুপাতে কত আছে? 15 ইউনিট আছে। তাহলে 15 ইউনিট টোটাল কত ইউনিটের মধ্যে আছে? 15 এবং 12 হচ্ছে 27 আর 10 হচ্ছে 37। তাহলে 15 ইউনিটের মধ্যে টোটাল 37 ইউনিটের মধ্যে 15 ইউনিট হচ্ছে বাদলের লভ্যাংশ। কিন্তু আমাদের এখানে বলেছে মোট লাভ হচ্ছে 3700 টাকা। তাহলে এটা 3700 টাকার কত অংশ, কত টাকা হবে? তাহলে এটা দিয়ে যদি 3700 কাটি তাহলে এখানে আমরা পাই 100। তাহলে এটা হয়ে যাবে 15 মাল্টিপ্লাইড বাই 100, তার মানে এটা 1500 টাকা হয়ে যাবে বাদলের লভ্যাংশ। যদি 4x² প্লাস 6kx প্লাস 9 = 0 সমীকরণে বীজ দুটি সমান হয় তাহলে কে এর মান কত হবে? তো এটা একটা দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট, যেখানে আমরা একটা প্রমাণ বা আইডিয়াল দ্বিঘাত সমীকরণ যদি আমরা ধরি ax² প্লাস bx প্লাস c = 0, এটা যদি একটা আইডিয়াল সমীকরণ হয় তাহলে এর বীজগুলি পরস্পর সমান হওয়ার শর্ত হলো b² মাইনাস 4ac = 0। এইটা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণের বীজগুলি সমান হওয়ার শর্ত। তাহলে এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটাতে b মানে কত আছে? b মানে হচ্ছে আমাদের x এর সাথে সহগ যেটা আছে, আর x এর স্কোয়ারের সাথে সহগ যেটা আছে সেটা হচ্ছে আমাদের a। তাহলে এখান থেকে b² মাইনাস 4ac যদি করার চেষ্টা করি তাহলে b মানে 6k, তাহলে 6k² মাইনাস 4 ইন্টু a মানে হচ্ছে 4, c মানে হচ্ছে 9। তাহলে এইটা ইকুয়ালটা আমরা বসাবো 0। এটা ক্যালকুলেশন করলে এদিকে আমরা পাই 6 6 36, তাহলে 36k² = এটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে এটাকে আমরা করতে পারি 4 × 9, তার মানে 36 মাল্টিপ্লাইড বাই 4। এবার 36 যদি উভয় দিকে কাটি তাহলে k² আমরা পাই 4। তাহলে k হবে √4 এবং রুটে 4-এর যখন রুট করব তখন দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে -2। তাহলে k এর কোন ভ্যালু হবে? একটা হচ্ছে -2 একটা হচ্ছে +2। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত হবে? তো এইটা আমাদেরকে বার করতে বলেছে, যেটা হচ্ছে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে আমাদেরকে 7 সেন্টিমিটার এবং এই 7 সেন্টিমিটার যে ব্যাসার্ধটা দেওয়া আছে তবে ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা কেন্দ্রীয় কত কোণ উৎপন্ন হবে সেটা বলেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা যদি 5.5 সেন্টিমিটার ধরি, অর্থাৎ একটা আর্ক যদি 5.5 সেন্টিমিটার হয় তাহলে সে কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করবে। তাহলে কেন্দ্রে কোণ মানে হচ্ছে আমাদের এই কোণটা কতটা উৎপন্ন করবে, এই পুরো যে 5.5 সেন্টিমিটার আছে সেই বৃত্তচাপটা সেটা আমাদেরকে বার করতে বলেছে। আর এখানে দেখো বলেছে কোণটির বৃত্তীয় মান কত হবে, তাহলে এটা আমাদের বার করব। তাহলে এখানে বার করার জন্য আমাদের যে অ্যাঙ্গেলটা হয় সেটা হয় বৃত্তচাপ, অর্থাৎ এখানে আমাদের আছে 5.5 ডিভাইডেড বাই বৃত্তের ব্যাসার্ধ, মানে এখানে দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে উপরের দশমিকটা যদি তুলে দিই তাহলে নিচে একটা শূন্য আসে, তাহলে কাটাকাটি যদি করি 5 দিয়ে তাহলে উপরে হবে 11 আর নিচে হবে 2 দিয়ে কাটলে এটা হবে আমাদের 14। তাহলে 14 11/14 যেটা পেলাম সেটা পেলাম আমরা
রেডিয়ানে পেলাম। এবার এইটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে বা পাই বাই কিছু একটা তো হবে সেটাতে প্রকাশ করতে হবে। তো এটাকে প্রথমে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে রেডিয়ানকে ডিগ্রি প্রকাশ করার জন্য আমাদের এখানে মাল্টিপ্লাই করতে হয় 180 ডিভাইডেড বাই পাই দিয়ে। আবার পাই মানে আমরা জানি 22/7 হয়, তাহলে পায়ের ভ্যালু যদি আমরা 22/7 বসাই তাহলে কী আসবে দেখো, তাহলে নিচে 22 বসবে আর 7টা উপরে যাবে। তাহলে 7 দিয়ে যদি 14 কাটি তাহলে পাই 2, আর 11 দিয়ে যদি 2কে কাটি 22কে কাটি তাহলে এখানে পাই 2। আবার নিচে দেখো 2 2 4 হচ্ছে, 4 দিয়ে যদি 180 কাটি তাহলে এটা আমরা পাই 45 ডিগ্রি। তাহলে এটা সমান হয়ে গেল 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি আমাদের যদি বৃত্তীয় মানে যদি কনভার্ট করি তাহলে এইটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4। আবার 180 ডিগ্রি মানে আমরা লিখি কত পাই, তাহলে এইটা আনসার হয়ে যাবে π/4। এই অ্যাঙ্গেলটা আমাদের বৃত্তীয় কেন্দ্রে উৎপন্ন হবে, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। বুলু এবং তথাগত একটি কাজ একা একা করতে যথাক্রমে 20 দিন এবং 30 দিন করে সময় নেয়। তারা একসাথে 7 দিন কাজ করার পরে দুজনেই কাজ ছেড়ে চলে যায়। তখন তাতাই এসে 10 দিনে বাকি কাজটা শেষ করে। তাহলে তাতাই ওই এক কাজটি একা, অর্থাৎ প্রথমে যে কাজটি ছিল সেইটা একা কত দিনে শেষ করবে। তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ 2 বা একটু হার্ডার লেভেলে চলে যায় অঙ্কগুলো। তো হার্ডের কিছু নেই, আমরা যে বেসিক মেথডে করি সেই বেসিক মেথড দিয়ে অঙ্কটা সলভ করব। তো এখানে আমাদেরকে বলা ছিল যে বুলু কাজটা কত করে হচ্ছে 20 দিনে, তথাগত অর্থাৎ টি যদি ধরি তাহলে সে কাজটি করা হচ্ছে 30 দিনে। তাহলে 20 আর 30-এর লসাগু যদি আমরা নিই তাহলে এটা পাই 60, 60টা আমরা পেলাম টোটাল ওয়ার্ক। এবার 20 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে এখানে পাই 3, সেই 3টা হলো বুলুর এফিসিয়েন্সি। তাহলে তাতায়ের এফিসিয়েন্সি তথাগতর এফিসিয়েন্সি কত পাবো, এইটা পাবো 2। তারপর বলেছে তারা একসাথে 7 দিন কাজ করে। তাহলে একদিনে বুলু এবং তথাগত কত কাজ করবে, তাহলে বি প্লাস টি মাল্টিপ্লাইড বাই 7, 7 দিনে কাজ করেছে। তাহলে একদিনে কাজ করে 3 + 2 তার মানে 5, এবং 7 দিনে কাজ করে আমাদের হচ্ছে 5 7 35 ইউনিট। এটা হচ্ছে তারা 7 দিনে কাজটা করে। তাহলে 7 দিনে যদি 35 ইউনিট কাজ করে তাহলে 60 ইউনিটের মধ্যে আমাদের কত ইউনিট আর পড়ে থাকবে, তাহলে এটা আমাদের থাকবে 25 ইউনিট কাজ বাকি থাকবে। তারপর বলেছে এই যে 25 ইউনিট যে অবশিষ্ট কাজ ছিল সেইটা তাতাই এসে 10 দিনে শেষ করে। তাহলে 10 দিনে যদি 25 ইউনিট কাজ করে তাহলে একদিনে সে কতটা কাজ করে, একদিনে করে 25/10। এই 25/10 মানে হচ্ছে 2.5 যেটা পেলাম সেটা পেলাম আমরা তাতায়ের এফিসিয়েন্সি। এই তাতায়ের এফিসিয়েন্সি যেটা 2.5 পেলাম, এবার আমাদেরকে বলেছে ওই কাজটি, অর্থাৎ যে প্রথমে যে আমাদের 60 ইউনিট কাজ ছিল সেই 60 ইউনিট কাজ তাতাই কত দিনে শেষ করতে পারবে। তাহলে এখান থেকে আমরা তাতায়ের এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। তাহলে তাতায়ের এফিসিয়েন্সি যদি 2.5 পাই তাহলে 60 ইউনিট কাজ করতে সে কতদিন সময় নেবে, তাহলে তাতায়ের সময় লাগবে টোটাল ওয়ার্ক 60 ইউনিট ডিভাইডেড বাই 2.5। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে একটা 10 যায়, 5 দিয়ে কাটলে এখানে পাই 5, 5 দিয়ে কাটলে এখানে পাই কত 2, আর 5 দিয়ে 60কে কাটলে পাই 12। তাহলে 12 আর 2 হচ্ছে গুণ করলে 24 দিন, অর্থাৎ টোটাল যে ইউনিট ছিল কাজে সেটা তাতাই 24 দিনে শেষ করে ফেলবে। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু দেওয়া আছে 4, তাহলে লসাগু কত হবে। তো এগুলো একদম পাতি কোশ্চেন, যেখানে আমাদের দুটি সংখ্যার অনুপাত একটা ধরবো 3x এবং অপরটি যদি 4x ধরি তাহলে এদের মধ্যে গসাগু কত হবে। গসাগু মানে হচ্ছে তাদের মধ্যে যে ফ্যাক্টরটা সব থেকে বেশি, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলতে 3x এবং 4x-এর মধ্যে হচ্ছে x সব থেকে কমন ফ্যাক্টর, তাহলে এক্সটাই হয়ে যাবে আমাদের এখানে গসাগু। এবার আমরা জানি যে দুটি সংখ্যার ক্ষেত্রে তাদের লসাগু অর্থাৎ এলসিএম মাল্টিপ্লাইড বাই তাদের গসাগু অর্থাৎ HCF = সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয়। তাহলে সংখ্যা দুটি যদি a এবং b ধরি তাহলে তাদের গুণফলের সাথে সমান হবে। তো এইটা আমরা লসাগু এবং গসাগুর বেসিক ফর্মুলা। তাহলে এখানে আমাদের x = যদি 4 হয় তাহলে আমাদের দুটি সংখ্যা কী হবে, একটা সংখ্যা ছিল 3x, তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 4 তার মানে এটা আমরা পেয়ে যাবো একটা সংখ্যা 12, এবং আরেকটা সংখ্যা কত পাবো 4 × 4 মানে হচ্ছে 16। তাহলে এখান থেকে এলসিএম যদি বার করতে চাই তাহলে এলসিএম কত হবে দেখো, এলসিএম = a × b, মানে একটা সংখ্যা আছে 12 এবং অপর সংখ্যা আছে 16, আর HCF দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে HCF আছে আমাদেরকে 4, তাহলে 4 দিয়ে যদি 12 কাটি তাহলে এখানে পাই 3, তাহলে 3 16 পাই 48। এই 48টা হয়ে যাবে দুটি সংখ্যার লসাগু, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 16 এবং 25-এর মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন। তো মিন প্রপোর্শন বার করার ফর্মুলা হচ্ছে আমাদের যে দুটি সংখ্যা দেওয়া থাকবে তাদের বর্গ গুণফল করে তাদের হচ্ছে বর্গমূল। তাহলে গুণফলের বর্গমূল মানে হচ্ছে আমরা কী পাবো দেখো, এইটা যদি 16-র বর্গমূল করি তাহলে বাইরে কত পাই 4, 5-এর যদি বর্গমূল করি তাহলে বাইরে কত পাই 5, তাহলে এখানে 4 এবং 5 গুণ করলে হয়ে যাবে 20। এই 20টাই হচ্ছে 16 এবং 25-এর মিন প্রপোর্শন অর্থাৎ মধ্য সমানুপাতি, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। 7, 12, 19 কোশ্চেন মার্ক এবং 39 এই শ্রেণীতে কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যাটি বসবে। তো আমাদেরকে সিরিজটা যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখব। তাহলে 7, 12, 19
এখানে আছে আমাদের কোশ্চেন মার্ক, কমা হচ্ছে 39। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্সটা দেখি তাহলে 7 থেকে 12 মধ্যে ডিফারেন্স মানে হচ্ছে +5 হচ্ছে। তারপরে 12 থেকে যদি 19-এ যায় তাহলে এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে 7। তাহলে এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করার, যে আমাদের সবসময় দেখো অড নাম্বারের ডিফারেন্স হচ্ছে, তাহলে 5-এর পরে যদি 7 হয় তাহলে 7-এর পরে যদি আমরা 9-এর ডিফারেন্স ধরি তাহলে 19-এর সাথে 9 যোগ করতে হবে। আর এখানে হচ্ছে যে সংখ্যাটা আসবে সেটার সাথে আমাদের কত যোগ করতে হবে, এইটা হচ্ছে 9-এর পরে হচ্ছে 11 যোগ করতে হবে। তাহলে এরকম করে যদি আমাদের মেলে তাহলে যেটা আমরা পাবো সেটা হবে আমাদের উত্তর। তাহলে এখানে 19-এর পর যদি 9 যোগ করি তাহলে এটা আমরা কত পাই, 19 + 9, তাহলে এটা আমরা পাই 28। আর 28-এর সাথে যদি 11 যোগ করি তাহলে সেটাই আমাদের 29 আসে। তাহলে এখানে 29 যেহেতু আসছে তার জন্য আমাদের এই যে অড নাম্বারের যে সিরিজটা 5, 7, 9, 11 সেটা আমাদের সঠিক ছিল। তাহলে এখানে আমাদের অপশান নম্বর সি অর্থাৎ 28 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 43 বলেছে √5 বহুপদী সংখ্যামালার মাত্রা বা ডিগ্রি কত। তাহলে এখানে আমাদের একটা জিনিস জানার কথা, সেটা হচ্ছে সংখ্যামালার মাত্রা বা ডিগ্রি বলতে কী বোঝায়। ডিগ্রি বলতে বোঝায় কোনো একটা সমীকরণ বা কোনো একটা পলিনোমিয়ালের মধ্যে হায়েস্ট যে মাত্রা থাকবে একটা চলের, মানে হচ্ছে চল মানে হচ্ছে একটা ভেরিয়েবল থাকবে প্রত্যেকটা সমীকরণে, বীজগাণিতিক সমীকরণে। তাহলে একটা সমীকরণ যদি আমি ধরি তাহলে 4x³ + 2x + 3, এইটা যদি একটা সমীকরণ বা পলিনোমিয়াল ধরি তাহলে এখানে চলকে বা ভেরিয়েবল হচ্ছে আমাদের এক্স। তাহলে এক্সের এখানে দুটো পাওয়ার আছে, একটা হচ্ছে 2x এর সাথে এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, এবং একটা আছে 4x³ এর সাথে এখানে এক্সের পাওয়ার হচ্ছে বা এক্সের ডিগ্রি বা মাত্রা হচ্ছে 3। তাহলে আমাদের পুরো যে ইকুয়েশন অর্থাৎ 4x³ + 2x + 3 পুরো যে ইকুয়েশনে সেটার মাত্রা হয়ে যাবে আমাদের 3, যেহেতু এখানে এক্সের হায়েস্ট মানটা আমাদের দেওয়া আছে 3। এবার একটা আলাদা যদি এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি তাহলে এখানে আরেকটা যদি ইকুয়েশন নিই, ধরো আমি নিলাম 4x + 12 = 0। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা এক্সের হায়েস্ট মান কত, 12-এর সাথে দেখো এক্সের কোনো চল নেই, এক্সের কোনো ভেরিয়েবল নেই, আমাদের শুধু আছে 4-এর সাথে। আর 4-এর সাথে যে এক্সের ভেরিয়েবলটা আছে সেটার মাথায় কত আছে, সেটার মাথায় পাওয়ার আছে 1। তাহলে পুরো যে সমীকরণটা সমীকরণটার ডিগ্রি অর্থাৎ মাত্রা হয়ে যাবে আমাদের 1। অর্থাৎ কোনো সমীকরণের ক্ষেত্রে সেই সমীকরণের ভেরিয়েবল বা চলের হায়েস্ট পাওয়ার হয়ে যাবে আমাদের সেই সমীকরণের ডিগ্রি বা মাত্রা। তো এখানে আমাদেরকে দেওয়া আছে √5। √5 হচ্ছে এমন একটা ভেরিয়েবল যার সাথে কোনো এমন একটা বহুপদী সংখ্যা যার সাথে কোনো ভেরিয়েবল নাই। তাহলে ভেরিয়েবল নাই মানে আমরা লিখতে পারি এখানে x⁴। আবার কোনো সংখ্যার মাথায় যদি 0 বসানো হয় তাহলে সেটার মান সবসময় 1 হয়। তাহলে 5 × 1কে আমরা লিখতে পারি 5x⁴। তাহলে এখানে এক্সের হায়েস্ট পাওয়ার কত, এক্সের হায়েস্ট পাওয়ার হচ্ছে 0। তাহলে এখানে এইটাই হয়ে যাবে, এই যে পলিনোমিয়াল অর্থাৎ √5টা দেওয়া আছে সেটা হচ্ছে ডিগ্রি। তাহলে এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয়মূল্য পেলে শতকরা লাভ কত হবে। তো এটাও একটা রিপিট হওয়া কোশ্চেন। তো এখানে আমাদেরকে বলেছে 110টি আম বিক্রি করেছি, তার মানে 110 × SP = 120টি আমের ক্রয়মূল্য। তাহলে 120 × ক্রয়মূল্য মানে সিপি। তাহলে এখান থেকে আমরা SP/CPর যদি রেশিওটা বার করার চেষ্টা করি তাহলে এটা আমাদের আসবে 120 / 110। তাহলে এখানে চেঞ্জ কত হয়েছে, সিপি থেকে এসপিতে গেছে অর্থাৎ ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য। এইটা হচ্ছে আমাদের 10 ইউনিট এক্সট্রা পেয়েছি। তাহলে এই 10 ইউনিট যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রফিট হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত হবে, পার্সেন্টেজটা হবে 10 ইউনিট আমাদের টোটাল লাভ হয়েছে। কত ইউনিটের মধ্যে লাভ হয়েছে, লাভ সবসময় ক্রয়মূল্যের উপর। তাহলে 110 ইউনিটের মধ্যে 10 ইউনিট লাভ হয়েছে মাল্টিপ্লাইড বাই 100 পার্সেন্টেজ করার জন্য। তাহলে এটা 0 আর এটা 0 যদি কাটি তাহলে এখানে আমরা পাই 100 / 11। তার মানে এটা 9×11 হচ্ছে 99, আর 1 এক্সট্রা থাকে 99.1-এর 11%। এইটা হয়ে যাবে আমাদের টোটাল লাভ। তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 45 দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বা এক্সটার্নালি টাচ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তো এর থেকে প্রাতি অঙ্ক জ্যামিতিতে আর হয় না। তো এই অঙ্কটাতে কী বলেছে সেটা প্রথমে আগে বোঝো। আমাদেরকে বলেছে দুটো বৃত্ত দেওয়া আছে যাদের 5 সেমি এবং 3 সেমি করে ব্যাসার্ধ। তাহলে একটা হচ্ছে আমাদের বড় বৃত্ত এবং একটা হচ্ছে আমাদের ছোট বৃত্ত দেওয়া আছে। যেটা বড় সেটার ব্যাসার্ধ দেওয়া আছে আমাদেরকে 5 সেন্টিমিটার এবং ছোটোটার ব্যাসার্ধ আমাদেরকে দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এইটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এ যদি আমরা ধরি যে বড় বৃত্তটার কেন্দ্র এবং বি যদি ধরি আমরা ছোট বৃত্তটার কেন্দ্র, তাহলে বলেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় বা কেন্দ্র দুটির মধ্যে যে দূরত্ব সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্ব বার করতে হবে। তাহলে এ থেকে এই যে আমি জাংচার পয়েন্টটা পেয়েছি, দুটো বৃত্ত যেখানে পরস্পরকে টাচ করেছে, এ থেকে সেখানের দূরত্ব কত 5 সেন্টিমিটার। আবার সেই জাংচার পয়েন্ট থেকে বি এর দূরত্ব কত 3 সেন্টিমিটার। তাহলে এ বির টোটাল লেন্থ আমাদের কত হয়ে যাবে 5 +
3। তাহলে এটা আমরা পেয়ে যাব 8 সেন্টিমিটার হচ্ছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, যেটা অপশন নাম্বার ডিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 46 দিয়েছে ত্রিকোণমিতি থেকে, যেখানে বলেছে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান কত হবে। তো এখানে আমাদেরকে যে সমীকরণটা দেওয়া আছে সেটা প্রথমে লিখব। তাহলে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1। তাহলে এখান থেকে cos 3 থিটা ইজ ইকুয়াল টু 2টা ওদিকে গেলে আমাদের এখানে পাই হাফ। তাহলে কসের লাইনে কত ডিগ্রির মান আমরা হাফ পাই, cos 30 মানে হচ্ছে আমাদের √3/2, আর cos 60 মানে হচ্ছে আমরা পাই হাফ। তাহলে এখানে cos 60 লিখব হাফকে। তাহলে cos 3 থিটা আর cos 60 যদি আমরা দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমরা কী পাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 60 ডিগ্রি, আর এখানে আমরা থিটা ইজ ইকুয়াল টু তাহলে পেয়ে যাবো কত 60 ডিগ্রি ডিভাইডেড বাই 3, তার মানে এটা পেয়ে যাবো 20। তাহলে এখানে থিটার মান হবে 20 ডিগ্রি, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলমান। একটি গাছকে অতিক্রম করতে তার কত সময় লাগবে। তো এটা হচ্ছে ট্রেনের বারবার রিপিট হওয়া কোশ্চেন, যেখানে আমরা জানি যে একটা ট্রেন যখন একটা গাছকে অতিক্রম করছে তখন সে নিজের লেন্থটাকেই অতিক্রম করে, অর্থাৎ এখানে কার্যকরী দূরত্ব হয়ে যায় নিজের ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের কার্যকরী দূরত্ব কত আছে 100 মিটার। আবার বলেছে সে গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার/ঘন্টা, আর আমাদের এখানে সময় চেয়েছে সেকেন্ডে। তাহলে গতিবেগ যেটা কিলোমিটার/ঘন্টা দেওয়া আছে সেটাকে প্রথমে আমাদের মিনিট/সেকেন্ড করতে হবে। তাহলে 60 কিলোমিটার/ঘন্টাকে আমরা যদি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা পেয়ে যাই মিটার/সেকেন্ড পেলাম। এবার বলেছে কত সময় লাগবে, আর আমরা সময় ইজ ইকুয়াল টু জানি দূরত্ব, অর্থাৎ এখানে 100 ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে এখানে 60 মাল্টিপ্লাইড বাই এখানে 5টা নিচে থাকবে আর 18টা উপরে চলে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমরা সেকেন্ডটা পেয়ে যাব। তাহলে এখানে 0 আর 0 যদি কাটি তাহলে 5 দিয়ে হচ্ছে 10কে কাটলে পাই 2, 2 দিয়ে 6কে কাটলে পাই 3, এবার 3 দিয়ে 18কে কাটলে পাই আমরা কত 6। তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 6 সেকেন্ড, অর্থাৎ ট্রেনটি গাছটিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নিয়েছে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা হয়, আর সেটা বলেছে আমাদের গোলক বা স্ফিয়ারের ক্ষেত্রে, তাহলে এটা করার একটা শর্ট ট্রিক্স আছে। সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ যদি আমরা r ধরি তাহলে এটার ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার ফর্মুলা হচ্ছে 2r প্লাস r² ডিভাইডেড বাই 100। এই যে অঙ্কটা আছে সেটা আমরা প্রথমে ব্যাসার্ধ যদি r ধরি এবং পরে যদি সেটা 50% বৃদ্ধি করে 3r/2 করি, তাহলে সেখান থেকে আমাদের প্রথমে একবার বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, পরে একবার বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, তারপর দুটোর মধ্যে ডিফারেন্স করে আমরা কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে সেটা দেখতে পারি। কিন্তু এটাতে একটু টাইম লাগবে, তার জন্য আমি শর্ট ট্রিক্স দিয়ে করাচ্ছি। তো এখানে শর্ট ট্রিক্স বা ফর্মুলা হচ্ছে 2r প্লাস r² ডিভাইডেড বাই 100। এটা মনে রাখলে এই ধরনের অঙ্কগুলো আমরা 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবো। তাহলে এখানে আমরা ভ্যালুটা কী দেওয়া আছে দেখো, 2 মাল্টিপ্লাইড বাই r মানে আমাদের দেওয়া আছে এখানে 50% বৃদ্ধি, প্লাস r² মানে আমরা লিখতে পারি 50 মাল্টিপ্লাইড বাই 50, আর এখানে হচ্ছে 100। তাহলে উপরে 0 দুটো নিচে 0 দুটো যদি কাটি তাহলে এখানে 50 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে এখানে আমরা পাই 100, আর এখানে 5 মাল্টিপ্লাইড বাই 5, তার মানে হচ্ছে 25। তাহলে এটা টোটাল যে চেঞ্জ সেটা কত হবে 125% হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের চেঞ্জ হবে। তাহলে এখানে 125 অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি a/b ইজ ইকুয়াল টু b/5 ইজ ইকুয়াল টু c/8 হয়, তবে a এর 50% ইজ ইকুয়াল টু b এর 20% ইজ ইকুয়াল টু c এর %। তাহলে এখানে আমাদের প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা থেকে আমাদের অঙ্কে a এর 50%, b এর 20% এবং c এর কত পার্সেন্ট হবে সেটা আমরা ইকুইভ্যালেন্টভাবে তুলনা করে আমরা সেটা বার করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যেই অনুপাতগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কাজটা শুরু করব। তাহলে এখান থেকে a/2কে আমরা লিখতে পারি a/2 ইজ ইকুয়াল টু b/5 ইজ ইকুয়াল টু c/8, এইটুকু লিখতে পারি। তাহলে এখানে দেখো প্রত্যেকটাকে যদি আমরা পার্সেন্টেজ হিসেবে হিসাব করি তাহলে a/2 মাল্টিপ্লাইড বাই 100% করলাম ইজ ইকুয়াল টু b/5 মাল্টিপ্লাইড বাই 100% করলাম ইজ ইকুয়াল টু c/8 মাল্টিপ্লাইড বাই 100% করলাম। আমরা অনুপাতের ক্ষেত্রে কী করতে পারি না, প্রত্যেকটা অনুপাতে যদি একই জিনিস আমরা অ্যাড, সাবস্ট্রাকশান, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। এখানে দেখো প্রত্যেকটাতে আমরা 100% দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে আমাদের অনুপাতে কোনো চেঞ্জ হয়নি, তার জন্য এইটা আমরা করতে পারি। এবার দেখো 2 দিয়ে যদি 100%কে কাটি তাহলে আমরা কত পাবো, a মাল্টিপ্লাইড বাই 50% পাবো ইজ ইকুয়াল টু b মাল্টিপ্লাইড বাই 20% পাবো
এই দুটো দেখো আমাদের যে কোশ্চেনটা চেয়েছে এ এর 50% ইজিক্যাল টু বি এর 20%, সে দুটো মিলেছে। এবার আমাদেরকে বলেছে সি এর কত পার্সেন্ট। তাহলে এখানে দেখো সি এবং 8 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি, তাহলে 8 দিয়ে 100কে ভাগ করলে এটা আমরা পাই উপরে পাই 50, যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দিয়ে ভাগ করলে উপরে হবে 25 আর নিচে হবে 2, এবং 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা পাই 12.5। তাহলে এটা আমরা লিখতে পারি 12.5% অফ সি। তার মানে হচ্ছে সি এর 12.5%-এর সাথে বাকিগুলো সমান। তাহলে এখানে অপশান কোনটা হয়ে যাবে, এটাকে আমরা 12.5কে 12.1-2 লিখতে পারি। তাহলে এখানে আমার অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 50 অর্থাৎ লাস্ট কোশ্চেন বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা এবং অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 14। সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করলে সংখ্যার অঙ্ক দুটি সমান হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বলবে। তো এখানে আমাদেরকে বলেছে এমন একটি সংখ্যা দেওয়া আছে যার অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 14। তাহলে অপশান থেকে যদি আমরা দেখি, তো প্রথম যে সংখ্যাটা আছে সেটার অঙ্কদ্বয় কত, 9 এবং 5, তাহলে এদেরকে যোগ করলে আমরা পাই 14। দ্বিতীয় অপশানে 8 এবং 6, এদেরকে যোগ করলে আমরা পাই 14। তৃতীয় অপশানে 5, 9, এটাও 14 পাই, এবং ডি অপশান যেটা আছে সেটাও আমরা 8 এবং 6 যোগ করলে পাই 14। তাহলে এখান থেকে আমরা এলিমিনেট করতে পারলাম না। তাহলে আমাদেরকে বলেছে যে এমন একটা সংখ্যা যেটার হচ্ছে অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 14। এবার বলেছে সংখ্যাটি থেকে যদি আমরা 29 বিয়োগ করি, সংখ্যাটি থেকে 29 যদি বিয়োগ করা হয় তাহলে এমন একটা সংখ্যা আসবে যেটার হচ্ছে দুটি অঙ্কই সমান। যেমন এইটা এমন একটা সংখ্যা আসতে পারে, সেটা হতে পারে আমাদের 44 হতে পারে, 33 হতে পারে, 22 হতে পারে, 11 হতে পারে। মানে হচ্ছে যে সংখ্যাটি আমাদের আসবে সেটা দুটো অঙ্কই, অর্থাৎ এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক দুটোই একই রকম হবে বা একই সংখ্যা হবে। এবার আমাদেরকে বলেছে সংখ্যা থেকে 29 মাইনাস করি। তাহলে আমরা অপশান টেস্ট করে যদি করার চেষ্টা করি, তাহলে দেখো 95 থেকে যদি আমরা 29 মাইনাস করি তাহলে এইটা আমাদের আসে 6। তারপরে 86 থেকে যদি আমরা 29 মাইনাস করি তাহলে এটা আসে আমাদের 7, 5, 57। তারপর 59 থেকে 29 মাইনাস করলে এটা আমাদের আসে 0, 3, 30। একই রকমভাবে 68 থেকে যদি আমরা 29 মাইনাস করি তাহলে এখানে আমরা পাই 9 আর এখানে পাই 3। তাহলে এখানে দেখো যে আমরা 4টে উত্তর পেলাম, সেই 4টে উত্তরের মধ্যে বলেছে অঙ্ক দুটি সমান হওয়ার কথা ছিল। তাহলে এখানে 5 এবং 7 আলাদা, 3 এবং 0 আলাদা, 3 এবং 9 আলাদা, কিন্তু প্রথম অপশান যেটা আমাদের আসছে সেটা হচ্ছে 66 এসছে, যেখানে এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক দুটোই সমান। তাহলে এখানে আমাদের অপশান কোনটা হয়ে যাবে, অপশান নাম্বার এ, অর্থাৎ 95 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর।